আজকে আমরা আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে ডক্টর রাজর্ষি নিয়োগীকে। ডক্টর রাজর্ষি নিয়োগী আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটালের উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি এর আগে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, পিজি হসপিটাল, সেন্টার অফ এক্সেলেন্স ওখানে অধ্যাপনা করেছেন। এখন উনি আর.জি. করে আছেন। আজকে উনি ঘুম এবং মানসিক স্বাস্থ্য এটা নিয়ে মেন্টাল হেলথ এবং স্লিপ প্যাটার্ন এটা নিয়ে উনি বলবেন কিছু। তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন আমাদের শুভব্রত ভট্টাচার্য, আমাদের বিহার স্কুল অফ যোগার প্রাক্তনী এবং আমাদের মন্ত্রা লাইফস্টাইল ক্লাব যিনি আছে তার ফাউন্ডার ডিরেক্টর, উনি আপনাদের মূল সেশনটি করাবেন। তো আশা করছি আপনারা সবাই এমটি স্টমাকে আছেন এবং যা যা শর্ত বা যা যা কন্ডিশন আমরা বলেছিলাম এই যোগনিদ্রা সেশনকে সাকসেসফুল করার জন্য আপনাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। যেমন হার্ড সারফেসের উপর আপনাদের এই প্র্যাকটিসটা করা উচিত। যাদের যোগা ম্যাট আছে তারা যোগা ম্যাট ব্যবহার করুন, আর যাদের নেই তারা একটু শক্ত বিছানা যেমন আছে, কিন্তু গদি বা জাজিম এগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। এছাড়া আমি আসলে একটু সময় নিচ্ছি এই কারণেই, কারণ আরো বেশ কিছু লোকজন জয়েন করছেন। সেই কারণে আমি জাস্ট 2 মিনিট আর সময় নিচ্ছি। 2 মিনিট পরে আমি রাজর্ষিদাকে অনুরোধ করব যে আমাদের এই সেশনটি চালু করার জন্য। আপনাদের টোটাল সেশন চলার সময় আপনাদের আমরা সিস্টেম থেকেই আমরা আপনাদের মিউট করব। অর্থাৎ সেশনটির পরে আমরা যখন নাকি কোয়েশ্চেন আনসার সেশন একটা থাকবে, ওপেন করা হবে, তখন আপনারা আপনাদের বক্তব্য বা আপনাদের কোনো প্রশ্ন বা আপনাদের কোনো কোয়ারি যদি থাকে সেটা আপনারা জানাতে পারেন। আর ভিডিও আপনারা অন রাখতে পারেন, কিন্তু আপনারা অডিও আপনারা অন রাখতে পারবেন না। তো আমরা সেটা সিস্টেম দিকেই বন্ধ করার চেষ্টা করছি। যদি নাও পারি সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের অডিওটা আপনারা চেক করে নেবেন যে বন্ধ আছে কিনা, এটা চেক করে নেবেন আপনারা। রাজর্ষিদা কি জয়েন করেছেন? রাজর্ষিদা? হ্যাঁ, জয়েন করলাম। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, আমার আর দীর্ঘায়িত করছি না। যারা এর পরে জয়েন করবেন তাদের আমরা অ্যাড করে নেব। আমরা আপাতত শুরু করছি আমাদের যোগ নিদ্রার সেকেন্ড সেশন। আপনারা এখন আমরা রাজর্ষি নিয়োগী, ডক্টর রাজর্ষি নিয়োগী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর.জি. কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ওনার কথা শুনবো। নমস্কার, গুড মর্নিং। আমার বেশ ভালো লাগছে এই ধরনের একটা ফোরামে আসতে। অনেকবার তো বলতে হয় আমাদের একাডেমিক ফোরামে, কিন্তু যেখানে আর কি সাধারণ লোকেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয় এবং আমাদের বিজ্ঞানটাকে বলতে হয় সহজভাবে, সেটা কিন্তু কম বড় চ্যালেঞ্জ নয়। গৌতম দা, থ্যাংক ইউ আমাকে এই ধরনের একটা ফোরামে ইনক্লুড করার জন্য। আপনার এই ইনভিটেশনের পরে আমি বেশ কিছু পড়াশোনা করলাম। যোগার ইম্পর্টেন্স বাড়ছে, এবং বাড়ছে মানে কি সেটা আগে তা নয়, দিনে দিনে বড় বড় রিসার্চ আসছে এবং সেটা আর কি অনেক লোকজনদের নিয়ে 500, 600, 1000 পেশেন্টদের নিয়ে এসছে, সাধারণ লোকদের নিয়ে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে যোগার একটা ইম্পর্টেন্স আছে। যেমন যদি আপনি যদি মানসিক রোগী হন এবং যদি যোগার বিভিন্ন প্রিন্সিপালস আপনি ফলো করেন, প্রাণায়াম, ধ্যান এগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু দেখা যায় যে আপনাদের ডিজিজ ডিউরেশনটা, মানে আপনি যতদিনে হয়তো ডিপ্রেশনের রোগী, সে যতদিনের ডিপ্রেশন নিয়ে তো সেই ডিপ্রেশনের ডিউরেশনটা কমে যাচ্ছে। এটা একটা। অ্যাংজাইটির সিমটমস গুলো কমছে, টেনশনের সিমটম গুলো কমছে, ঘুম ভালো হচ্ছে, এবং আরো কয়েকটা মজার ব্যাপার যেগুলো অন্যভাবে আর কি দেখা হয় আর কি সাইন্টিফিক্যালি, যেমন হচ্ছে মেডিকেশন অ্যাডহারেন্স বলি, মানে ওষুধ খাওয়াটা, রেগুলার ওষুধ খাওয়ার প্রবণতা বাড়ছে বা ওষুধ অ্যাকসেপ্ট করার প্রবণতা বাড়ছে। ইভেন ওষুধের সাইড এফেক্টস কম হচ্ছে। এই দুটো, মানে বাকিগুলো তো আমরা কমন সেন্সিক্যালি বলতে পারি যে এগুলো হবে,
লাস্ট দুটো যেটা মেডিকেশন অ্যাডহারেন্স, মানে ওষুধ খাওয়ার প্রবণতা, মানে রেগুলার ওষুধ খাওয়ার প্রবণতা, আর ওষুধের সাইড এফেক্ট ইভেন কমছে। এই গেল এক। 2 নম্বর হচ্ছে যে ঘুমের উপরে একটা আমাদের সাংঘাতিক চাপ, মানে সাংঘাতিক চাপ বলবো না, সাংঘাতিক ইম্পর্টেন্স বেড়েছে। যত দিন যাচ্ছে তত এখন লোকে, আগে বলা হতো যে লোকেদের ঘুমোবে কম, 6 ঘন্টার বেশি ঘুমোবে না, এখন উল্টোটা বলা হচ্ছে ঘুমো বেশি, বেশিক্ষণ ধরে ঘুমো, ঘুমটা যাতে অ্যাডিকুয়েট হয়। ঘুমের মধ্যেও 2 রকমের ঘুমের লোকজন আছে, যাদের আমরা টেকনিক্যালি বা মজা করে আর কি ইংলিশে বলা হয়। এক ধরনের লোক হচ্ছে আউল, যারা রাতের দিকে বেশি ভালো কাজ করে এবং বেশি রাত হয় তাদের ঘুমোতে, তাদের ডেফিনেটলি বলা হচ্ছে তাড়াতাড়ি ওঠার দরকার নেই, 7-8 ঘন্টা ঘুম পূরণ করে উঠবেন। আর আরেকটা শ্রেণী হচ্ছে লার্ক, যারা তাড়াতাড়ি শুয়ে পড়ে, রাতের দিকে তাদের মাথা কাজ করে না, ভোরবেলা উঠে তাদের মাথা বেশি ভালো কাজ করে এবং তারা তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি ওঠে। কিন্তু তাদেরও নেভার দিলেস 7-8 ঘন্টা ঘুম, ইভেন 9 ঘন্টা ঘুমের কম কিন্তু ঘুমানো উচিত নয়। এটা বিভিন্ন রিসার্চে আসছে। এবং ঘুমের মধ্যে একটা পার্ট হচ্ছে, ধরুন 6 থেকে 8 ঘন্টা ঘুমোলেন, তার মধ্যে ধরুন অ্যারাউন্ড 40-50% পার্ট হচ্ছে ঘুমের, আমরা বলি রেস্টোরেটিভ স্লিপ। মানে যেই ঘুমটা ঘুমোলে আপনার সিস্টেম, মন, মেজাজ, ব্রেন এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, যেমন ধরুন হার্ট, কিডনি, লাংস, মাংসপেশি, সেগুলো রেস্ট পায়। এই রেস্টোরেটিভ স্লিপ মানে হচ্ছে, রেস্টোরেটিভ কথাটাই হচ্ছে রেস্টোর করে, মানে সেগুলোতে মেটাবলিজম, এনার্জি, এগুলো আমরা রেস্টোর করতে পারি যদি আমরা, ধরুন 7-8 ঘন্টা ঘুমোলে আমার 4 ঘন্টা রেস্টোরেটিভ স্লিপ হচ্ছে, এই 4 ঘন্টা রেস্টোরেটিভ স্লিপ হলে আমার তবে ঘুমটা পূর্ণ হচ্ছে, আমি পরের দিন চার্জ আপ হচ্ছি, আমি পরের দিন আরো বেশি আর বেটার পারফর্ম করছি। কিন্তু কিন্তু যেটা হতে পারে যে যখনই আমার ঘুমটা কম হচ্ছে, আমি আর্টিফিশিয়ালি আমার ঘুমটা কমিয়ে নিচ্ছি, আমি দেরি করে শুতে যাচ্ছি, ঘুম পাচ্ছে তাও আমি শুচ্ছি না। বিশেষ করে এখনকার কালে অনেক বেশি আমাদের স্লিপ পলিউশন বেড়েছে, আমরা ঘুমের মধ্যে মোবাইল ব্যবহার করি, আমরা ঘুমের আগে জাস্ট মোবাইল ব্যবহার করি, বেডরুমে বিছানায় মোবাইল ব্যবহার করছি, সেখানে ব্লু লাইট আমাদের চোখে লাগছে, সেখানে আমাদের ঘুমটা আসতে দেরি হচ্ছে বা ঘুমের কোয়ালিটিটা অত ভালো হচ্ছে না। এবং ঘুমের কোয়ালিটি ভালো না হলে, ঘুমের টাইম যদি কম থাকে, তাহলে আমার কিন্তু রেস্টোরেটিভ স্লিপটা ভালো হয় না। এবং রেস্টোরেটিভ স্লিপ ভালো না হলে দেখা যাচ্ছে হার্ট প্রবলেমস বেড়েছে, দেখা যাচ্ছে কিডনি প্রবলেমস বেড়েছে, লিভার প্রবলেমস বেড়েছে, লোকে মোটা হয়ে গেছে, ডায়াবেটিস হয়েছে, সুগার বাড়ছে, কোলেস্ট্রল বাড়ছে। তো এতগুলো প্রবলেম হয় যদি আমরা ভালো ঘুম না ঘুমোই, যদি আমাদের রেস্টোরেটিভ স্লিপটা ভালো না হয়। এবং রেস্টোরেটিভ স্লিপটা কিন্তু আমাদের হাতে নেই। আমরা যদি, আমাদের হাতে একটাই জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের যাতে অ্যাডিকুয়েট স্লিপ টাইম, আমার যদি তাড়াতাড়ি ঘুমোই তাহলে আমি মোটামুটি যাতে 8 ঘন্টা ঘুমিয়ে উঠি, 7-8 ঘন্টা অ্যাটলিস্ট। বিছানায় তার জন্য আমাকে 0.5 ঘন্টা আরো বেশি রাখতে হবে। ইউজুয়াল ইউজুয়াল স্লিপ টাইম হচ্ছে, ইউজুয়াল স্লিপ টাইম, স্লিপ লেটেন্সি বলে, মানে ঘুম আসতে সময় লাগে 30 মিনিট। মানে আমি যদি 8 ঘন্টা ঘুমোতে চাই, 8.5 ঘন্টা আমাকে বিছানা থাকতে হবে। আমি যদি 7 ঘন্টা ঘুমোতে চাই, 7.5 ঘন্টা থাকতে হবে। এবং আমি কি করে বুঝবো যে আমার ঘুমটা ভালো হচ্ছে, আমার রেস্টোরেটিভ স্লিপ হচ্ছে কিনা? আমি যদি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ থাকি, আমার যদি চা কফি ইত্যাদি না খেতে লাগে ফ্রেশ হওয়ার জন্য, আমার যাতে সকালবেলা উঠে ঘুম ঘুম ভাবটা 0.5 ঘন্টার বেশি না থাকে। যদি আমার সকালবেলা উঠে ঘুম ঘুম ভাবটা যদি 0.5 ঘন্টার বেশি থাকে, চা কফি না খেয়ে, তার মানে আমাকে চা কফি না খেয়ে দেখতে হবে, তার মানে আমার ঘুমটা কিন্তু রেস্টোরেটিভ স্লিপ হচ্ছে না, আমার ঘুমটা অ্যাডিকুয়েট হচ্ছে না, আমাকে ঘুমের টাইম বাড়াতে হবে বা আমাকে ঘুমের কোয়ালিটি বাড়াতে হবে। ঘুমের কোয়ালিটি বাড়ানোর মধ্যে হচ্ছে লাস্ট 2 ঘন্টা শুতে যাওয়ার আগে মোবাইল না দেখা, ওয়াইন্ডিং ডাউন টেকনিক্স করা। ওয়াইন্ডিং ডাউন টেকনিক্স মানে হচ্ছে আমি বই পড়তে পারি, গান শুনতে পারি, গা ধুতে পারি, শীতকালে গরম জল, গরমকালে ঠান্ডা জলে গা ধুতে পারি। এই টেকনিক্স গুলো করে যাতে আর কি আমার ঘুমটা, আমি বিছানায় শুয়ে পড়লেই আমি ঘুমোতে পারি এবং সেই ঘুমটা যাতে আমার ভালো হয়। আমার বেডরুমটা যাতে ভালো থাকে, বেডরুমে যাতে বেশি আলো না থাকে, বেশি আওয়াজ না থাকে, সেই ব্যাপারগুলো, টেম্পারেচার কন্ট্রোল থাকে, এগুলো আমাকে করতে হবে যাতে করে আমার ঘুমটা ভালো হয়। যোগনিদ্রার মজাটা হচ্ছে যে এটা ওই স্লিপ এফিসিয়েন্সি বাড়াতে পারে। মানে আমি যে ঘুমোলাম বা যেইটুকুনি টাইম আমি ঘুমোলাম, সেই টাইমটা কিন্তু আমার একটা সলিড ভালো ঘুম হতে পারে। এটা হচ্ছে যোগনিদ্রার একটা অফশুট, একটা ফল আউট। আর একটা জিনিস হচ্ছে যে এই ঘুমের মধ্যে যে রিল্যাক্সেশনটা হয়, সেই রিল্যাক্সেশনটা যোগনিদ্রা করতে পারে।
এই ঘুমের মধ্যে যে রিল্যাক্সেশনটা হয় সেই ধরনের রিল্যাক্সেশন যোগনিদ্রা ছাড়াও যোগা প্রাণায়াম অন্যগুলোও করতে পারে। যোগনিদ্রা খুব ভালো করে এই রিল্যাক্সেশনটাকে করতে পারে। আর এছাড়া যদি আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে এই ব্যাপারগুলো, আমি আপনাদের এখনই আমি অ্যান্সার গুলো দিয়ে দেবো, তারপরে যোগনিদ্রা ক্লাসে তারপর ওদের নিয়ে আপনারা কথা বলতে পারেন। স্যার স্টুডেন্টরা তো অনেক রাত্রে ঘুমাচ্ছে, তো হ্যাঁ। তারা যে সকালবেলা এই 8:30-9টায় উঠছে, আপনি যে বললেন দু রকমের ঘুম, যারা আর কি সকালবেলা দেরিতে উঠছে, তো সেক্ষেত্রে ওদের মুড মেজাজ এই ব্যাপারটায় কি কোনো পরিবর্তন আছে সাইকোলজিক্যালি বা হ্যাঁ, দুটো তিনটে জিনিস বিশেষ করে স্টুডেন্টদের একটা 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 মেজর আমরা চেঞ্জ দেখেছি লকডাউনের সময়, বিশেষ করে স্ক্রিন ইউজ সাংঘাতিক বেড়ে গেছে এবং দেরি করে ঘুমোচ্ছে। বাচ্চাদের ঘুম আর বড়দের ঘুমের মধ্যে তফাৎ হচ্ছে বাচ্চাদের ঘুমিয়ে পড়তে স্লিপ লেটেন্সি, মানে আমি বিছানায় গেলাম আর ঘুমোলাম, এই বাচ্চাদের স্লিপ লেটেন্সি কিন্তু 30 মিনিট নয়, তাদের স্লিপ লেটেন্সি প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টাও হতে পারে। যেই বাচ্চারা বেশি চঞ্চল তাদের আরো বেশি সময় লাগে তাদের স্লিপ লেটেন্সি মানে ঘুম আনতে। এই গেল একটা। সেই যদি কোনো বাচ্চা যদি 1টায় ঘুমোয় তাহলে তাকে কিন্তু সকাল 9টা-10টা অবধি ঘুমোতে দিতে হবে। বাচ্চাদের ঘুমের রিকোয়ারমেন্টও বেশি, 9 ঘন্টা মতন বাচ্চাদের বলা হয় ঘুমের রিকোয়ারমেন্ট। এই এবার ডিপেন্ড করে যে কোন বাচ্চা কোন, ওই ব্যাপারটা হচ্ছে এখানে ফিক্স কিছু নেই। দেখতে হবে যে বাচ্চা যদি খিটখিটে হয়ে যায় তার মানে প্রথম জিনিস যেটা করতে হবে ওকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে বলতে হবে এবং এবং ওকে ঘুম থেকে উঠতে হবে। ও যদি তাড়াতাড়ি শোয়ার পরও দেখা যাচ্ছে যে ও 1টা অবধি জেগে থাকছে, 12টা অবধি জেগে থাকছে, তার মানে ও হচ্ছে একটা লেট স্লিপার, মানে ও দেরি করে ঘুমোচ্ছে। লেট স্লিপাররা কিন্তু তাদের কিন্তু লেট উঠতেই হবে। এবার এখানে প্রবলেমটা যেটা হয়, ইভেন এই নিয়ে বিভিন্ন দেশে বলা হয়েছে যে বাচ্চাদের, আমাদের একটা পুরনো ধ্যান ধারণা ছিল যে মর্নিং স্কুল খুব ভালো বাচ্চাদের জন্য, সেটা আদবে নয়। তার কারণটা হচ্ছে যে বাচ্চাদের ঘুম আসতে দেরি হচ্ছে, বাচ্চাদের স্লিপ টাইম বেশি লাগছে, মর্নিং স্কুলে তাকে তাড়াতাড়ি ভোর 4:30-5টায়, 4:30 না হোক 5টা-6টার মধ্যে উঠে রেডি হতে হচ্ছে, কারণ স্কুল বাস তার 1 ঘন্টা আগে আসছে স্কুলে। তো এতে যেটা হচ্ছে বাচ্চারা কিন্তু ঘুমে মিস আউট করছে, দুপুরের ঘুম দিয়ে সেই ঘুমটা কিন্তু আমরা ভরপাই করতে পারছি না। তো কাজেই কিছু কিছু দেশে কিন্তু এই স্কুল টাইমটা 45 মিনিট 1 ঘন্টা কিন্তু পিছনে হয়েছে। কিছু কিছু ল্যাটিন আমেরিকান কান্ট্রিজে এই স্কুল টাইম কিন্তু ওরা পিছিয়েছে স্লিপ এক্সপার্টদের সঙ্গে কথা বলে, এবং কোনো স্কুলই ওদের আর কি 9টার আগে 10টার আগে শুরু হচ্ছে না, যেটা আমাদের এখানে কিছু স্কুল আছে বাচ্চাদের স্কুল বিশেষ করে 6টায় শুরু, 7টায় শুরু, সেই ব্যাপারটা। তো সেটা তো এখন সব স্কুলকে পিছোতে গেলে একটা সেটা একটা অ্যাডমিনিস্ট্রেশন। সে যদি লেট স্লিপার হয় পরবর্তীকালে তো সে অ্যাডোলেসেন্সে গিয়ে অ্যাডাল্টহুডে গিয়ে কিন্তু সে ওই 1টা থেকে 9টা অবধি ঘুমাবে। স্কুলের জন্য তাকে বাধ্য করতে হবে অ্যাটলিস্ট যাতে সে আগে এসে অ্যাটলিস্ট তার যাতে ঘুমটা অ্যাডিকুয়েট হয়, তার যাতে 9 ঘন্টা ঘুম হয়, তার জন্য তাকে 10 ঘন্টা মতন বিছানায় দিতে হবে। এবার ঘুম কমার জন্য ডেফিনেটলি কনসেন্ট্রেশন কম, খিটখিটে ভাব, অস্থিরতা, খিদে কমে যাওয়া, ওয়েট বাড়া বা ওয়েট কমা, সুগার ক্রেভিং, মিষ্টি বেশি খাওয়ার প্রবণতা, এগুলো হতে পারে বাচ্চাদের। স্যার গুড মর্নিং। মর্নিং। জাস্ট দুটো ক্লারিফিকেশন ছিল কি, অনেক সময় যখন আমরা ঘুমাই তখন বলা হয়, মানে আজকে আপনার কাছ থেকে টেকনিক্যালি জানছি, বাট ইউজুয়ালি আমরা যে আমরা যখন ডিসকাশন করি তখন ওই মানে যতক্ষণ আমরা ঘুমাই ওর মধ্যে একটা ডিপ স্লিপ হয়, একটা মানে কম ডিপ স্লিপ হয়। হ্যাঁ হ্যাঁ, এনআরইএম আর আরইএম স্লিপ বলে। এনআরইএম স্লিপ আর আরইএম স্লিপ বলে। এনআরইএম হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, সেটা হচ্ছে ডিপ স্লিপ। আর আরইএম স্লিপটা হচ্ছে লাইট স্লিপ। এবার ডিপ স্লিপ লাইট স্লিপটা এখন আর আমরা এইভাবে ভাগ করি না, কারণ দুটো দেখা গেছে যে দুটোর আলাদা আলাদা আছে, ক্রাইটেরিয়া আছে। যেমন এনআরইএম স্লিপ হচ্ছে, আমি বললাম যেটা রেস্টোরেটিভ স্লিপ, সেটা হচ্ছে মূলত এনআরইএম স্লিপ। আপনি ডিপ স্লিপ স্টেজ 4 স্লিপে যখন ঢুকে গেলেন এনআরইএম, তখন হচ্ছে দ্যাট ইজ এ ডিপ স্লিপ। স্টেজ 3 আর স্টেজ 4 এনআরইএম স্লিপ হচ্ছে ডিপ স্লিপ। আরইএম স্লিপটা সকালে যত রাত্রির বেলা যখন আপনি ঘুমিয়ে পড়লেন তখন প্রথমে আপনি ডিপ স্লিপে ঢুকলেন, আবার উঠলেন, উঠে আরইএম এ গেলেন, আবার এনআরইএম এ গেলেন, এই হলো এনআরইএম 1 2 3 4।
3-4 NREM হচ্ছে ডিপ স্লিপ। যত ভোরের দিকে আসেন তখন REM স্লিপ বাড়ে, তখন NREM 1-2 আর REM। এই যে স্লিপের ব্যাপারটা, সকালের দিকে স্লিপটা হচ্ছে আবার মজা হচ্ছে, REM স্লিপটা হচ্ছে ইজ ফর ক্রিয়েটিভিটি। আপনার ইন্টেলিজেন্স, আপনার কনসেন্ট্রেশন, আপনার ক্রিয়েটিভিটি, এগুলো হচ্ছে REM স্লিপের জন্য। কাজেই আপনি 6 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়লেন, আপনার রেস্টোরেটিভ স্লিপটাও পুরো হলো না, আর আপনার REM স্লিপটাও কম হলো, যে কারণে আপনি ক্রিয়েটিভ থাকলেন না, আপনার মুখস্থ করতে সময় লাগলো, আপনার নিউ জিনিস লার্ন করতে সময় লাগলো, আপনার কনসেন্ট্রেট করতে সময় লাগলো, আপনার ক্যালকুলেট করতে সময় লাগলো। এই তো দু ধরনের স্লিপই দরকার, দু ধরনের স্লিপের অ্যাম্পল টাইমটা দরকার, এই হচ্ছে বক্তব্য। স্যার সেকেন্ড একটা জাস্ট কি মানে এই যে অনেক মানে এটা আমারও একটা আছে কি মানে ইভেন স্যার ওই যে মানে সারা রাত মানে একটা থেকে নাকি মানে ওই স্বপ্ন মতন কিছু না কিছু একটা মুভিটা চলতে থাকে ব্যাক অফ দ্য মাইন্ড। মানে বাট সকালে উঠে বুঝতে পারলাম না কি চললো, মানে সারা বইটা রাত্রে সকালে উঠে কি বই দেখলাম সে কিছু বুঝা যায় না, বাট সারা রাত্রে একটা রিলটা চলতে থাকে। হোয়াট ইজ দ্য রিজন? ড্রিম একটা আমার ফেভারিট টপিক। ড্রিমিং এর ব্যাপারটা হচ্ছে স্বপ্ন দেখা। আমরা সবাই কিন্তু প্রায় 5 ঘন্টা থেকে 6 ঘন্টা, মানে আমি যদি 8 ঘন্টা ঘুমাই তাহলে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা আমি স্বপ্ন দেখবো। ভালো ঘুম মানে আমি স্বপ্নটা মনে রাখবো না। আমি যদি স্বপ্নটা ভিভিডলি মনে রাখি, তার মানে আমার ঘুমের কোয়ালিটি খারাপ হচ্ছে। তার মানে আমার ঘুমটা এতটাই লাইট হচ্ছে যে আমার স্বপ্নটা আসছে। এবং স্বপ্ন নিয়ে 2 রকমের বক্তব্য আছে। পুরোনো বক্তব্য হচ্ছে স্বপ্ন, ড্রিমস হ্যাভ সাম মিনিং, যে আমি স্বপ্ন দেখছি যে আমি কোথাও একটা চলে যাচ্ছি, ভালো কিছু হচ্ছে, বা নাইটমেয়ার্স, ইভেন নাইটমেয়ার্স এর স্বপ্নের মধ্যে আমি নাইটমেয়ার্স এ আসছি। আমার স্বপ্নের একটা মিনিং আছে। এবং আমাদের যে গ্রেটেস্ট থিঙ্কার, যাকে আইনস্টাইন অফ সাইকোলজি বলা হয়, ফ্রয়েড স্বপ্ন নিয়ে বই লিখেছিল। কিন্তু সেই প্রিন্সিপালস গুলো আমরা এখনো হ্যাঁও বলতে পারিনি, সেগুলোকে নাও বলতে পারিনি। কিন্তু এই স্বপ্নর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি যদি স্বপ্ন দেখি, স্বপ্ন বেশি বেশি করে মনে থাকছে, তার মানে আমার স্বপ্ন আমরা সবাই দেখছি, কিন্তু আমার যদি স্বপ্ন বেশি মনে থাকে, তার মানে আমার কিন্তু ঘুমের কোয়ালিটি খারাপ হচ্ছে, আমার লাইট স্লিপ হচ্ছে। স্বপ্ন দেখতে গিয়ে যদি ঘুম ভেঙে যায়, তার মানে আরো খারাপ হচ্ছে। স্বপ্ন যদি আমি যদি ভয়ের স্বপ্ন দেখে যদি আমি একদম চমকে টমকে উঠে যাই, তার মানে আমার মাই স্লিপ নিডস টু বি টেকেন কেয়ার অফ বাই এ ডক্টর, একটা ডক্টরের কাছে আমাকে যেতে হবে। আর এখনকার মান্যতা হচ্ছে, মডার্ন নিউরো সায়েন্সের মান্যতা হচ্ছে, স্বপ্ন মানে হচ্ছে এডিটেড পোর্শন অফ দ্য থিংস। বেসিক্যালি কি হয়, স্বপ্ন মানে কি হয়, ব্রেনটা মানে এমনি একটা জিনিস, ঘুম একটা এমন একটা জিনিস যেটা আমরা মানে হায়ার ক্লাস অফ অ্যানিমালস আমরা ইনহেরিট করেছি, যেখানে আমাদের বডি এবং ব্রেন রেস্টোরড হয়। ব্রেনে কি হয়, ব্রেন সারাদিন কাজ করে যাচ্ছে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, রাত্রিবেলা ইনফ্যাক্ট ব্রেন কাজ করা বন্ধ করছে না, আপনার নিঃশ্বাস চলে যাচ্ছে। ব্রেন যদি বন্ধ হয়ে যেত, পুরো শাটডাউন হয়ে যেত, আপনার নিঃশ্বাস হতো না, তো আপনি মারা যেতেন। তো ব্রেনের একটা পোর্শন কাজ করছে, ম্যাক্সিমাম পোর্শনটা স্ট্যান্ড বাইতে চলে যাচ্ছে। এই স্ট্যান্ড বাইতে কি হয়, কিছু কিছু নিউরোনাল ডিসচার্জ হয়, সেই নার্ভস এর যে ডিসচার্জ হয়, সেখান থেকে স্বপ্ন হয়। এবং সেটা কি হয়, সারা দিনে আমি যা কাজ করলাম, সারা দিনে আমি যা যা ভাবলাম, আর যা যা ভেবে আমার অ্যালার্ট কনসিয়াসনেস থেকে যেগুলো হয়তো ছেঁটে বার করে দিলাম, সেইগুলো আমি স্বপ্নের ভেতরে দেখি। কাজে স্বপ্নর কোনো বিশেষ মিনিং হয় না। কিন্তু যদি আমি কোনো একটা বিষয় নিয়ে খুব পাকড আপ থাকি, খুব আমার মনে হয় যে আমার কাল পরশুদিন পরীক্ষা আছে, কি হবে, আমি পরীক্ষার স্বপ্ন দেখলাম, সেটা খুব ন্যাচারাল, কারণ সেটা তখন আমি আমার অ্যালার্ট কনসিয়াসনেস থেকেও বাদ দিতে পারিনি, বা সেটা আমি অ্যাক্টিভলি ভাবছি। ইউজুয়ালি স্বপ্ন মানে হচ্ছে যে আমার ব্রেনের যে রিওয়ারিং গুলো হচ্ছে, ব্রেনের যে স্ট্যান্ড বাই, একটা মেশিন যখন, একটা কম্পিউটার যখন স্ট্যান্ড বাই আছে, দেখবেন তার হার্ড ডিস্কটা করে চলতে থাকে, মানে ওই স্ট্যান্ড বাই এর অফশুটটা হচ্ছে স্ট্যান্ড বাইতে যাচ্ছে, ব্রেনটা রিপেয়ার্ড হচ্ছে, ব্রেন রিপ্লেনিশড হচ্ছে, তাই জন্য তার স্ট্যান্ড বাইটা হচ্ছে স্বপ্ন। তো স্বপ্নটা হচ্ছে বায়োলজিক্যাল, স্বপ্নটার মধ্যে কোনো প্রবলেম নেই। আমার যদি স্বপ্ন মনে, ইটস ওকে। কিন্তু যদি আমার স্বপ্ন ভিভিডলি মনে পড়ে, তার মানে আমার ঘুমের কোয়ালিটি ঠিক হচ্ছে না। এবং স্বপ্ন ভিভিডলি মনে পড়া মানে, কেউ যদি হয় আমি সবসময় সবাইকে ফোর্সফুলি বলবো, গো গেট এ মেডিকেল ওপিনিয়ন। আপনার জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারেন, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, যে কি করবো বলে দিন। সেখানে আপনি ঘুমটাকে রিপেয়ার করে দিলে, ঘুমটাকে ঠিক করে দিলে, স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে। স্যার, আমরা যারা যোগা করাই সবাই এসে প্রথমে ওই কথাটাই বলে যে ঘুম হচ্ছে না, কি করব বলে দিন।
আমরা যোগ হুম এইটার এই যোগাপাতটাই আমরা এটার জন্য আমরা সাজেস্ট। হ্যাঁ, না ঘুম না হওয়ার জন্য হচ্ছে দিনের বেলা ভালো এক্সারসাইজ করতে হবে। যার রাতে ঘুম হচ্ছে না তাকে আমাদের ঘুম বাইফেজিক মানে দুপুর বেলা 1 ঘন্টার বেশি আমাদের ঘুমানোর কথা না, আর রাত্রিবেলা একটা 7-8 ঘন্টা ঘুমানো, এই ঘুমটা কিন্তু নর্মাল ঘুম। কিন্তু যদি দেখা যায় যে আমার রাত্রিবেলা ঘুম আসতে দেরি হচ্ছে বা ঘুম হচ্ছে না, আর আমার যদি দুপুরবেলা 2-3 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে, সেটাকে আমরা সবার আগে রেস্ট্রিক্ট করতে বলবো। 2 নম্বর, ডেফিনেটলি ফিজিক্যাল এক্সারসাইজ, যোগা হচ্ছে ভালো। ইভেন আপনি বলতে পারেন যে ওয়াইন্ডিং ডাউন টেকনিক্স এর মধ্যে কিন্তু লেখা আছে যে আপনি প্রাণায়াম করতে পারেন। এবার প্রাণায়ামের নিয়ম আপনারা ইউজুয়ালি আমরা সাধারণত বুঝি যে সকালবেলা করা, কিন্তু প্রাণায়াম আমরা যেটা বলি যে আমরা সাইকিয়াট্রিস্ট প্রাণায়াম থেকে নেওয়াই ডিপ ব্রিদিং, দুটো এক্সারসাইজ আমরা ধার করেছি। একটা হচ্ছে প্রাণায়াম, সেখান থেকে আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা ব্রিদিং এক্সারসাইজেস বলি। আর সেকেন্ড যেটা আমরা ধার করেছি সেটা হচ্ছে বুদ্ধিজমের মেডিটেশন থেকে, ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন থেকে, যেটা আমরা মাইন্ডফুলনেস বলি। আমাদের মোড়কটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। এইগুলো করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ব্রেন কুল ডাউন করলো, আপনার সারা দিনের যা চিন্তা, উল্টোপাল্টা চিন্তা যেগুলো। আর আরেকটা জিনিস যেটা হয় যে ঘুমের আগে আপনি ফাঁকা আছেন, আপনি আপনার সঙ্গে আছেন। সেই সময় কিন্তু নেগেটিভ চিন্তা যদি কারোর জীবনে ঘটে বা নেগেটিভ ঘটনা যদি ঘটে বা যে কোনো স্ট্রেস, সবাই জীবনে স্ট্রেস আছে, সেইগুলো নিয়ে তারা ভাবতে শুরু করে দেয়। সেগুলোকে টোন ডাউন করার জন্য প্রাণায়াম করতে পারে, যোগা করতে পারে, মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারে। ডেফিনেটলি দিনের বেলা একটা এক্সারসাইজ করা, আমাদের সাংঘাতিক সেডেন্টারি লাইফস্টাইল হয়েছে, এক্সারসাইজ করা উচিত। সকালবেলার এক্সারসাইজটা আমরা বলি এটা হচ্ছে আইস ব্রেকিং এক্সারসাইজ। আমার ঘুমটা থেকে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য আমি সানলাইট এক্সপোজার নিচ্ছি, সূর্যের আলোতে যাচ্ছি, গিয়ে এক্সারসাইজ করছি। আর বিকেল সন্ধ্যেবেলার দিকে, রাত্রিবেলা এক্সারসাইজ অবশ্য কখনই আমরা খুব হেভি জিমিং আপনারা অবশ্যই বলবেন না যে সন্ধ্যে 7টার পরে করতে, কারণ তাতে আবার অ্যারাউজাল করে দেয়। জিম যদি হেভি জিম করে 7টার আগেই সেটা করতে হবে। চা কফি বিকেল 4টের আগেই খেতে হবে, তারপরে চা কফি বিড়ি সিগারেট অ্যালকোহল কিছু খাওয়া যাবে না যদি আপনি ভালো ঘুমোতে চান। আর বিকেল সন্ধ্যের দিকে একটা এক্সারসাইজ করা, যাতে করে আমার বডিটা আরেকটু টায়ার হয়ে যায়, যাতে করে রাত্রিবেলা গিয়ে আমার ঘুমটা পায়। থ্যাংক ইউ স্যার। স্যার ইউজুয়ালি বলা হয় কি মানে 6 to 8 hours sleep is required বাচ্চাদের, বাট স্যার একটা এডাল্টের ক্ষেত্রে কি মানে অনেক লোক দেখে কি মানে দে কন্ট্রোল দেয়ার স্লিপ। তো হ্যাঁ, দুটো জিনিস, একটা হচ্ছে যে হাউ ডু দে কন্ট্রোল দ্য স্লিপ, ওটাই হচ্ছে বক্তব্য। যে আমি যদি অনেকটা করে কফি খেতে থাকি, তাহলে আমার স্লিপের আমি যে ঘুম ভাবটা আছে, আমি কফিকে কাজ করে যাচ্ছি, দ্যাট ইজ এ প্যাথোলজি। সেখানে কি হচ্ছে, দে আর অ্যাকচুয়ালি ব্রিঙ্গিং সাম ব্যাড এফেক্টস টু দেয়ার হার্ট, টু দেয়ার কিডনি, টু দেয়ার লিভার, টু দেয়ার ব্রেন। মানে আমার যদি অ্যাডিকুয়েট ঘুম না হয়, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি ফাংশনিং করা বন্ধ করে দেবো। এবার একটা টার্ম আছে এর মধ্যে, দ্যাট ইজ নোন অ্যাজ শর্ট স্লিপার। শর্ট স্লিপার হচ্ছে যাদের 6 ঘন্টা বা তার চেয়ে কম ঘুমে হয়ে যায়, তাদের কিন্তু রেস্টোরেটিভ স্লিপটাও সেই 6 ঘন্টার মধ্যে হয়ে যায়। 6 ঘন্টার ঘুম একটা পুরোনো কনসেপ্ট, এটা এলো থেকে যখন শিফটিং ডিউটি শুরু হলো, সারা পৃথিবীতে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, তখন এটা একটা মানে সর্ট অফ দিস ইজ এ কনস্পিরেসি বেশি নাও যে কম ঘুমো, 6 ঘন্টার বেশি ঘুমানোর দরকার নেই। কেন না, আমার বাকি কাজটা তাহলে ওই লোকটাকে দিয়ে প্রোডাক্টিভ করতে হবে। একটা লোককে যদি আমি 12 ঘন্টার একটা আমি শিফট দিই, 14 ঘন্টার শিফট দিই, তাকে যদি বলি 6 ঘন্টা ঘুম ইজ অ্যাডিকুয়েট, তাহলে সে 2 ঘন্টা গিয়ে রিল্যাক্স করবে, বাকি 6 ঘন্টা ঘুমিয়ে পড়বে। এই হচ্ছে অবস্থা। তো বক্তব্য হচ্ছে যে এই যে 6 ঘন্টা ঘুম বা 6 ঘন্টা ঘুম হলেই অ্যাডিকুয়েট, এইটা দিস হ্যাজ বিন এ কনস্পিরেসি সিন্স লং। এটা আপাতত যারা স্লিপ সায়েন্টিস্ট তারা দে হ্যাভ অফ কন্ডেম দিস। নিয়ম হচ্ছে 6 থেকে 8 ঘন্টা নয়, 7 থেকে 8 ঘন্টা, ইভেন 9 ঘন্টা ইজ গুড। বাচ্চাদের 9 ঘন্টা ইজ গুড। কেউ শর্ট স্লিপার থাকে যাদের উইদাউট কফি, আমার বক্তব্য কি, আমি ঘুম থেকে উঠলাম, আমি ফ্রেশ থাকলাম, আমার কফি চা খাওয়ার দরকার হলো না, দ্যাট গোস টু শো যে আমার ঘুমটা ভালো হয়েছে। আমার যখনই একটা আর্টিফিশিয়াল কিছু এড নিতে হচ্ছে, কফি চা, আমি রেডবুল খাচ্ছি জেগে থাকার জন্য, দুপুরবেলা একটুখানি ওই রেডবুল খেয়ে নিলাম, একটু স্মোক করে নিলাম যাতে করে আমি জেগে থাকি, দ্যাট গোস টু শো যে আমি জোর করে জেগে আছি। এই করে বডিটা অ্যাডাপ্ট হয়ে যায় 6 ঘন্টায় হয়তো, বা 5 ঘন্টায় বা 4 ঘন্টায়। কিন্তু যেই প্রবলেমটা যেটা হয় যে ইন দ্য লং রান দে হ্যাভ আদার এলিমেন্টস, ডিপ্রেশন হবে, অ্যাংজাইটি হবে, খিটখিটে ভাব হবে, প্রোডাক্টিভিটি ইনফ্যাক্ট কমবে। আর তার সঙ্গে সঙ্গে আদার ফলোয়ার্স লাইক কার্ডিয়াক প্রবলেমস হবে, লিপিড প্রোফাইল খারাপ হবে, ইউরিক অ্যাসিড বাড়বে, আপনার সুগার লেভেলস বাড়বে, কিডনি খারাপ হবে, এক্সেট্রা।
বডির পাওয়ার কমে যাবে, মানে মাসেল পাওয়ার কমে যাবে এটসেট্রা। থ্যাংক ইউ স্যার, জাস্ট আরেকটা ক্লারিফিকেশন কি অনেক সময় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি কি মানে অনেক সময় কি থাকে কি মানে ইউজুয়ালি 6 to 8 আওয়ার্স স্লিপ ইজ ওকে ফর মি, মানে ওটা মানে ফরচুনেটলি উইথ গড সেক আমার সকালে উঠে চা কফি কোনো অভ্যাস নেই, মানে আমি জল খেয়েই আর বেসিক্যালি স্যার অনেক সময় কি থাকে কি মানে when there is a hectic schedule, lot of travels, once আমি ব্যাক তখন মানে হয় স্যার কি মোটামুটি যখন একটা উইকেন্ডে ঘুমাতে শুরু করলাম যে কোনদিন ঘুমালাম দ্যাট উইল গো টিল 10 আওয়ার্স 11 আওয়ার্স, দেন ওর পরে আমি স্যার ফ্রেশ মনে করি, তো মানে ইজ দ্যাট দ্য মানে দ্যাট এটা ইজ কোনো নট সিম্পটম না? না, দ্যাট ইজ নট আ স্লিপ ডেট। স্লিপ ডেট মানে হচ্ছে আপনার ডেপথে আছে ঘুমটা। উইকেন্ডে ইফ ইউ আর লেটিং লুজ আর ইফ ইউ আর স্লিপিং ফর 8 to 10 আওয়ার্স সেটাই রিপ্লেনিশ করছে, কিন্তু সেটা দ্যাট শুডন্ট বি এ প্যাটার্ন। দ্যাট গোজ টু শো যে আপনার ঘুমের হয়তো 1 ঘন্টা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? ওটাকে বলে স্লিপ ডেট। স্লিপ ডেটে কেউ যদি স্লিপ ডেটে পড়ে, ধরুন দু তিনটে ইন্টিগ্রেটেড আছে, আপনি একটা লং জার্নিতে আছেন, গাড়িতে আছেন, আপনি ঘুমিয়ে পড়লেন। আপনি একটা লং জার্নিতে আছেন, আপনি গাড়ির ভেতরে আছেন, আপনি ঘুমিয়ে পড়লেন, তার মানে আপনার স্লিপ ডেট হচ্ছে। এগুলো মাইক্রো স্লিপ বলে, 3 মিনিটের স্লিপ, 3-4 মিনিটের স্লিপ। আপনি দুপুরবেলা অফিসে আছেন, কোনো কাজ নেই, আপনি একটু রিক্লাইন করে একটু চোখটা বুজিয়ে শুয়ে থাকলেন, হয়তো একটা মাইক্রো স্লিপ হয়ে গেল, ঠিক আছে? 2। 3 নম্বর হচ্ছে আপনি বিকেলবেলা বাড়ি ফিরে একটু মনে হচ্ছে একটু স্ট্রেচ করে নিয়ে একটু বিছানায় গিয়ে শুয়ে পড়ি। দিস আর দ্য ইন্ডিকেটরস। 4 খুব ইম্পর্টেন্ট, আপনি যেটা বললেন উইকেন্ডে বেশি ঘুমানো, মানে ঘুম মানে এমনই হবে যে আমার উইকেন্ডেও আমার ঘুমটা বাড়বে না, মানে বলা হয় একটা ফিক্স টাইমে শুতে যাও, ফিক্স টাইমে ওঠো, লেট স্লিপার হলে লেট ওঠো, আর্লি স্লিপার হলে আর্লি যাও, আর্লি ওঠো। আর ক্যালকুলেট, আপনি ক্যালকুলেট করতে হবে, আপনাকে ক্যালকুলেট করতে হবে, সবাইকে ক্যালকুলেট করতে হবে যে কোন স্লিপটা আমার জন্য অ্যাডিকুয়েট। যদি এমন হয় যে আমার উইকেন্ডে 1 ঘন্টার বেশি ঘুম উইকেন্ডে টলারেবল, ইউজুয়ালি সেটা মানা করা হয় আইডিয়ালি। যদি 1 ঘন্টার বেশি আপনি উইকেন্ডে ঘুমোচ্ছেন বা ছুটির দিনে ঘুমোচ্ছেন, তার মানে আপনি স্লিপ ডেটে চলছেন। তার মানে আপনার রেগুলার স্লিপটাকে অন্তত 1 ঘন্টা বাড়িয়ে দেখুন। আনসার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্লিপ এন্ড ন্যাপ? অনেক লোক বলে কি আমরা একটা ন্যাপ ন্যাপ নিচ্ছি। ন্যাপ মানে হচ্ছে দে আর মাইক্রো স্লিপস বা ন্যাপ নেওয়া। ন্যাপটা ছোট, হ্যাঁ ন্যাপটা ছোট। বেসিক্যালি যেমন ধরুন যে এই আফটারনুন স্লিপটা ভালো, এটা নিয়ে অ্যাকচুয়ালি এটা যে স্টাডি গুলো এসেছিল মেডিটেরেনিয়ান থেকে, মেডিটেরেনিয়ানে আমাদেরই মতন আর কি, ওরা দুপুরবেলা লাঞ্চিয়ন করে একটা 1 ঘন্টার ঘুম নেয়। মেডিটেরেনিয়ান কান্ট্রিজ, অল স্পেন, ইটালি, যেগুলো মেডিটেরেনিয়ান কোস্টে আছে, ফর ইভেন ফ্রান্স, এবং দে লিভ ফর লঙ্গার। তো সেটা তাদের রেড ওয়াইনের জন্য নাকি, তাদের রেড ওয়াইনও তারা খায় বলে, যারা রেড ওয়াইন ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা বলেছে যে দেখো মেডিটেরেনিয়ানের লোকজন রেড ওয়াইন খায়, দিস ইজ হেলদি। দ্যাট ইজ নট হেলদি, at least that is less damaging than whiskey and other things, but red wine is not healthy. 1 2 নম্বর হচ্ছে যে তাদের প্লেন্টি অফ অলিভ অয়েল। এখন বলছে সুপার ফুড হচ্ছে সবচেয়ে বেশি ভালো তেল হচ্ছে আমাদের নারকেল তেল, তারপরে হচ্ছে অলিভ অয়েল, আগে অলিভ অয়েল ছিল। সো অলিভ অয়েল দ্যাট মেক্স ইউ লিভ লঙ্গার, তারা আমাদের লিপিড প্রোফাইলটাকে ঠিক মতন রেগুলেট করে। থার্ড ফ্যাক্টর এখন বলছে যে এখন না বহুকাল ধরে বলছে দে হ্যাভ এ ভেরি রিল্যাক্স লাইফস্টাইল, যে সকালবেলায় উঠে একটু কাজ ফাজ করে নিলাম, তারপরে কাজ করার পরে দুপুরবেলা একটু ন্যাপ নিলাম, আবার বিকেল সন্ধ্যেবেলা কাজ করলাম, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। সো আফটারনুন ন্যাপ ইজ অলসো এ সিক্রেট টু লিভিং লং ইন দ্য মেডিটেরেনিয়ান লাইফস্টাইল। এটা গেল থার্ড। আর ফোর্থ বলছে দ্য মেডিটেরেনিয়ান ডায়েট। এখন বলছে মেডিটেরেনিয়ান ডায়েট ইজ বাই ফার দ্য বেস্ট ডায়েট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যেভাবে তেল কুক করি তাতে আমার সুপার ফুড, আমার নারকেল তেলেরও কোনো আর কি থাকছে না আর কি, সেই নিউট্রিশনাল এগুলো থাকছে না। আমরা শর্টে করি না, আমরা গুছিয়ে তেলে ভাজি, তাতে কিন্তু তেলের নিউট্রিশনাল ফ্যাট গুলো থাকছে না। তাতে আপনি সরষের তেলই খান আর যাই খান, আপনি যদি তেল স্প্রিঙ্কেল করে রান্না করেন ইন এ হট প্লেট অর ইন এ ননস্টিক, তাহলে তাতে সেই তেলের ভ্যালুটা থাকছে। মানে আপনি যদি তেলটা স্যালাডে খান, যেমন আপনি স্যালাডে আপনি অলিভ অয়েল খান, বা ইন স্যালাডে নারকেল তেল খান, যেটা বিদেশে এখন লোকজন, ওয়েস্টে এখন নারকেল তেল, অর্গানিক নারকেল তেল ইজ এ রেট, সবচেয়ে বেশি দাম। তো এই 4টে ফ্যাক্টরস এর মধ্যে ওরা বলছে যে এই 4-5টা ফ্যাক্টর হচ্ছে ইজ এ সিক্রেট টু লিভিং লং ইন দ্য মেডিটেরেনিয়ান কোস্ট। এছাড়া তাদের হাওয়া, তাদের মিনারেলস, তাদের জলের মধ্যে মিনারেলস, তাদের ফ্রেশ ফুড, ফ্রেশ সি ফুড, এগুলো তারা বলছে। বক্তব্য হচ্ছে ন্যাপ হচ্ছে আমি কেন এতটা বললাম, কারণ হচ্ছে ন্যাপ ইজ এ শর্ট স্লিপ when you temporarily recharge your body. ন্যাপের টাইমটা হচ্ছে ইজ অ্যাবাউট সে
15-20 minutes to an hour. দুপুরে ওই ন্যাপ থাকে না, যদি ইট বিকামস মোর দেন 1 hour। এখানেও দুটো বলা যে খাওয়ার পরে পরে যদি আমি ঘুমাই তাহলে আমার বডির টেক আপটা বেড়ে যাবে। মানে আমি যদি খাওয়ার পরে ঘুমোই জাস্ট পরে আমার কিন্তু তাতে মোটা হওয়ার প্রবণতা বাড়বে। আমি যদি খাওয়ার পরে 1-1.5 ঘন্টা স্পেস আউট করে দিতে পারি, কি 2 ঘন্টা আইডিয়াল, তারপরে যদি আমি একটা ন্যাপ নিই তাহলে আমার ওয়েট গেইনটা হবে না। এই গেল এক। দুটো হচ্ছে যে ন্যাপ নেওয়া মানে আমার ফ্রিকোয়েন্ট যদি ডে টাইম দুপুরবেলা একটা ন্যাপ নিচ্ছি ঠিক আছে, বাইফেজিক স্লিপ আমার হয়তো, বা আমি বাইফেজিক স্লিপ প্যাটার্ন যেটা আমার আগে ছিল, মানে যেটা আমরা জেনেটিক্যালি ওয়্যার্ড, সেটা আমি করছি, মানে দ্যাট ইজ ওকে। কিন্তু যদি আমার দিনের মধ্যে একটার বেশি ন্যাপ লাগে তার মানে আমার রাতের ঘুমটা রেস্টোরেটিভ হচ্ছে না। এই হচ্ছে বক্তব্য। আর ন্যাপ নিলেও নট মোর দ্যান অ্যান আওয়ার, about at least an hour spaced with afternoon meal, আর not after 4 o'clock, 4-5 o'clock। কেন না 4-5 o'clock এর পরে আপনি যদি ন্যাপ নেন, তো 6 o'clock 7 o'clock ন্যাপ নিলেন, রাতের ঘুমের টাইমটা কিন্তু পিছিয়ে যাবে, whether you are an early sleeper or a late sleeper। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা ক্যারি অন করুন আপনাদের, আমি কিছুক্ষণ থাকবো, তারপরে আমাকে বেরিয়ে যেতে হবে। It has been wonderful with you, and thank you Gautam for including me in this group. অনেক ধন্যবাদ রাজস্বীদা। আগের বার আমরা প্রতিমদাকে পেয়েছিলাম। প্রতিমদা যেটা হয়েছে যে প্রতিমদা এবং রাজস্বীদা একই ব্যাচমেট। তো আমরা এই দুই সহপাঠীর কাছ থেকে আমরা খুবই উপকৃত হলাম, প্রচুর ইনপুটস আমরা পেলাম ঘুম নিয়ে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের মেন সেশনে। শুভব্রত ভট্টাচার্য, তিনি গতবারও আমাদের প্র্যাকটিস করিয়েছেন যোগনিদ্রার। আপনারা সবাই, আমরা আগেই বলেছি, কারুর যদি কোনো সমস্যা হয় সেটা চ্যাট বক্সে লিখবেন। আপনাদের এমনি সিস্টেম থেকেই আমরা চেষ্টা করেছি আপনাদের মিউট করে রাখার, কিন্তু যখন সেশন শেষ হবে যদি কারুর প্রশ্ন থাকে সেটা আপনারা সেশন শেষে আপনাদের সবাইকে আনমিউট করে দেওয়া হবে, সেই সময় আপনারা এক এক করে প্রশ্ন করবেন। সবাই একসঙ্গে কথা বলবেন না, এতে সমস্যা হবে। আশা করছি একটা দারুণ একটা প্র্যাকটিস সেশন, যোগনিদ্রার একটা দারুণ আপনারা উপভোগ করবেন। আমি আবারও রাজস্বী নিয়োগী, ডক্টর রাজস্বী নিয়োগীকে ধন্যবাদ জানাতে চাই, এবং আমি শুভব্রত ভট্টাচার্য ওনাকে অনুরোধ করছি যে উনি যাতে আমাদের মেন সেশনটাই শুরু করেন। ধন্যবাদ। নমস্কার, আমি অডিবেল, শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। স্পেশালি গৌতম দা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। যে জিনিসগুলো আমরা রেগুলার করি, রোজ করি, এবং যে জিনিসগুলো নিয়ে আমাদের অনেক জিজ্ঞাসা থাকে কিন্তু কারোর থেকে জানার সুযোগ হয় না, সেই জিনিসগুলো আপনি এত সুন্দর করে বললেন। তো অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক আলোচনা হওয়া উচিত। যে জায়গাগুলোয় আলোকপাত হয় না আমাদের সুস্বাস্থ্যের জন্য, সেই জায়গাগুলো আরো আলোকপাত হওয়া উচিত। কোয়ালিটি অফ ঘুম, ঘুমের আগে প্রিপারেশন কি নেওয়া উচিত, সে জায়গাগুলো নিয়ে মনে হয় এরকম অনেক সেশন হলে ভালো হবে। তো আমি এবার সোজাসুজি প্র্যাকটিসে চলে আসছি। যোগনিদ্রা আপনারা সবাই আগের বার প্র্যাকটিসটা করেছেন, তো আমরা আস্তে আস্তে প্র্যাকটিসে চলে আসি। প্র্যাকটিস শেষ হলে একটা সেশন থাকবে, সেখানে আপনারা রিগার্ডিং প্র্যাকটিস যা যা কোশ্চেন আছে সেগুলোকে ক্লারিফাই করতে পারবেন। বিফোর স্টার্টিং দ্য প্র্যাকটিস, সবাই সোজা বসুন, হ্যান্ডস নমস্কার মুদ্রা, আইস ক্লোজ। আমরা একটা শান্তি মন্ত্র পাঠ করে প্র্যাকটিসটা শুরু করব। টেক ডিপ ব্রিথ ইন, chant Om. Om. Take the breath in. Chant Om.
take the breath in. Chant Om. Chant Shanti Mantra with me. Om Sahana Bhavatu Sahano Bhunaktu Sahaviryam Karvavahe Tejasvinavate Tamastu Ma Vidvishavahe. Om Shanti Shanti Shanti. Rub your palm. Put your hand on your eyes. চোখের মধ্যে হাত দিয়ে দিন। Again, rub your palm. Put your hand on your eyes. One more. With a beautiful smile, খুব সুন্দর হাসি নিয়ে চোখ খুলে দিন। Yes, with a beautiful smile, খুব সুন্দর একটা হাসি নিয়ে আস্তে আস্তে চোখ খুলে দিন। আমরা প্র্যাকটিস করব মেডিটেশন প্র্যাকটিস যোগনিদ্রা। এই মেডিটেশন প্র্যাকটিসে প্রথমেই আপনাদের শুয়ে পড়তে হবে। তো লাই ডাউন অন ইউর ব্যাক। সবাই আস্তে আস্তে শুয়ে পড়বেন। খালি অডিওটা অন থাকবে, আপনাদের হেডফোনটা আপনারা লাগিয়ে রাখবেন অ্যান্ড লাই ডাউন অন ইউর ব্যাক। আস্তে আস্তে আপনারা শুয়ে পড়ুন। I hope সবাই মোটামুটি শুয়েছেন। লাই ডাউন অন ইউর ব্যাক। রিল্যাক্স হইতে শুয়ে পড়ুন। একদম রিল্যাক্স হইতে শুয়ে পড়ুন। আপনার কনসেন্ট্রেশনটা আপনার ডান পায়ের উপর নিয়ে আসুন। পুরো ডান পায়ের উপর কনসেন্ট্রেশনটা নিয়ে আসুন। ডান পায়ের সব মাসেলস, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, কাফ, ডান পায়ের পুরো মাসেলসটা কন্ট্রাক্ট করার চেষ্টা করুন আস্তে আস্তে, যতটা জোর সম্ভব। নিজের ডান পায়ের মাসেলস, অন্য পায়ের মাসেলস না, কনসেন্ট্রেশন ডান পা, নিজের ডান পায়ের মাসেলসকে কন্ট্রাক্ট করুন অ্যান্ড রিল্যাক্স করে দিন। আস্তে 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 ছেড়ে দিন। আবার একটু জোরে, যত জোর সম্ভব আস্তে আস্তে ডান পায়ের মাসেলটাকে কন্ট্রাক্ট করুন অ্যান্ড রিল্যাক্স করে দিন। ওয়ান টাইম মোর, আবার ডান পায়ের মাসেলটাকে কন্ট্রাক্ট করুন অ্যান্ড রিল্যাক্স করুন। এবার কনসেন্ট্রেশনটা আপনার বাঁ পায়ের উপর নিয়ে আসুন। আপনার বাঁ পায়ের উপর কনসেন্ট্রেশনটাকে নিয়ে আসুন। ফোকাসটা আপনার বাঁ পায়ের উপর। বাঁ পায়ের সব মাসেলস, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, কাফ, থাই মাসেলস, কাপ মাসেলস, সব মাসেলসটাকে ভিজুয়ালাইজ করুন এবং পুরো মাসেলসটাকে গ্র্যাজুয়ালি আস্তে 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 কন্ট্রাক্ট করুন। হোল্ড দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্স, ছেড়ে দিন। ওয়ান টাইম মোর, বাঁ পায়ের মাসেলসটাকে আবার কন্ট্রাক্ট করুন, আস্তে আস্তে কন্ট্রাক্ট করুন, হোল্ড দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্স। বাঁ পায়ের মাসেলটাকে আবার কন্ট্রাক্ট করুন, আস্তে আস্তে কন্ট্রাক্ট, হোল্ড দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্স। এবার দুটো পায়ের মাসেলসকে একসাথে কন্ট্রাক্ট করবেন, বাঁ পা এবং ডান পা। ঠিক আছে, দুটো পায়ের মাসেলসকে একসাথে কন্ট্রাক্ট করবেন। লেটস স্টার্ট। দুটো পায়ের মাসেলসকে একসাথে কন্ট্রাক্ট করুন, যত জোর সম্ভব ফোর্সফুলি কন্ট্রাক্ট করুন। হোল্ড ফর 1 2 3 4 5 আর জোরসে রিল্যাক্স, খুব জোরে ছেড়ে দিন কন্ট্রাকশনটা। ভেরি গুড। ওয়ান টাইম মোর, দুটো পায়ের মাসেলস আমরা একসাথে কন্ট্রাক্ট করব। ট্রাই টু কন্ট্রাক্ট, দুটো পায়ের মাসেল একসাথে কন্ট্রাক্ট করুন, জোর, স্পিড আপ, কন্ট্রাক্ট এন্ড হোল্ড ফর 1 2 3 4 5 6 and জোরসে রিল্যাক্স। ভেরি গুড। নাও রাইট হ্যান্ড, ডান হাতের মাসেলসকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কন্ট্রাক্ট করুন। নিজের ডান হাতের মাসেলসটাকে কন্ট্রাক্ট করুন,
আস্তে আস্তে কন্ট্রাকশন স্পিডটা বাড়ান and hold for 1 2 3 4 5 6 and জোরসে রিল্যাক্স ছেড়ে দিন। ভেরি গুড, ওয়ান টাইম মোর। আবার ডান হাতের মাসেলসটাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কন্ট্রাক্ট করুন, মাসেলসটা কন্ট্রাক্ট করুন ডান হাতের আঙুল থেকে শুরু করে সব মাসেলস কন্ট্রাক্ট এন্ড হোল্ড 1 2 3 4 5 6 and জোরসে রিল্যাক্স ছেড়ে দিন। ভেরি গুড, ওয়ান টাইম মোর। আবার ডান হাতের মাসেলসটাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কন্ট্রাক্ট করুন, কন্ট্রাক্ট করুন, কন্ট্রাক্ট করুন, হোল্ড দ্য কন্ট্রাকশন 1 2 3 4 5 6 and জোরসে রিল্যাক্স ছেড়ে দিন। নাও বাঁ হাতের মাসেলস, আপনার কনসেন্ট্রেশনটা আপনার বাঁ হাতের উপর নিয়ে যান, বাঁ হাতের মাসেলসটাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কন্ট্রাক্ট করুন, আস্তে আস্তে কন্ট্রাকশনটাকে স্পিড আপ করুন, speed up করুন and hold for 1 2 3 4 5 6 and জোরসে রিল্যাক্স ছেড়ে দিন। এগেন বাঁ হাতের মাসেলটাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কন্ট্রাক্ট করুন 1 2 3 4 5 6 and রিল্যাক্স। ওয়ান টাইম মোর। বাঁ হাতের মাসেলসটা গ্র্যাজুয়ালি কন্ট্রাক্ট করুন, স্পিড আপ করুন, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট, হোল্ড ফর 1 2 3 4 5 6 and জোরসে রিল্যাক্স করে দিন। নাও আপনার পুরো শরীরের সব মাসেলস চেস্ট, বাইসেপ, ট্রাইসেপস, ব্যাক মাসেলস, সব মাসেলসকে একসাথে কন্ট্রাক্ট করবেন, হোল্ড করবেন এবং ছাড়বেন। লেটস প্রিপেয়ার্ড এন্ড লেটস ট্রাই স্টার্ট। শরীরের সবকটা মাসেলস, হাত পা চেস্ট সবকটা মাসেলসকে জোরে কন্ট্রাক্ট করুন, জোরে কন্ট্রাক্ট করুন, হোল্ড দ্য কন্ট্রাকশন, হোল্ড দ্য কন্ট্রাকশন, হোল্ড দ্য কন্ট্রাকশন, জোরসে রিল্যাক্স ছেড়ে দিন। একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। ওয়ান টাইম মোর। আবার ফোর্সফুলি কন্ট্রাক্ট করুন, সবকটা মাসেলসকে ফোর্সফুলি কন্ট্রাক্ট করুন, কন্ট্রাক্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট, হোল্ড দ্য কন্ট্রাকশন, হোল্ড দ্য কন্ট্রাকশন, হোল্ড দ্য কন্ট্রাকশন এন্ড জোরসে রিল্যাক্স ছেড়ে দিন। ওয়ান টাইম মোর। কন্ট্রাক্ট করুন, কন্ট্রাক্ট করুন, কন্ট্রাক্ট করুন, জোরসে কন্ট্রাক্ট, জোরসে কন্ট্রাক্ট, জোরসে কন্ট্রাক্ট, হোল্ড দ্য কন্ট্রাকশন, হোল্ড দ্য কন্ট্রাকশন, হোল্ড দ্য কন্ট্রাকশন, হোল্ড দ্য কন্ট্রাকশন এন্ড জোরসে রিল্যাক্স ছেড়ে দিন। জোরসে রিল্যাক্স। বিউটিফুল। নাও উই আর প্রিপেয়ার্ড ফর যোগ নিদ্রা। এবার ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করে নিন। আপনার হাতের ছেটোটা সিলিং এর দিকে মুখ করা থাকবে, হাত সোজা থাকবে, হ্যান্ড স্ট্রেট, হাত আর শরীরের মাঝখানে 6 ইঞ্চি গ্যাপ থাকবে। পাম শুড বি ফেস টুয়ার্ড সিলিং। হাতের ছেটোটা সিলিং এর দিকে মুখ করা থাকবে, যাতে হাতের আঙুল মেঝেতে টাচ না থাকে। দুটো পায়ের মাঝখানে 6 ইঞ্চি গ্যাপ থাকবে। Absolutely relax. Now say to yourself, I will not move up to end of this practice. নিজের মনে বলুন, এই যে শবাসনে শুয়ে রয়েছেন, রিল্যাক্স করে শুয়ে রয়েছেন, এই অবস্থা থেকে এন্ড অফ দ্য প্র্যাকটিস অবধি কোনো রকম বডি মুভমেন্ট করব না। এই রেজলিউশনটা নিন এবং এটা নিজের মনের মধ্যে বলুন, I will not move any body part. With that resolution, have a beautiful smile on your face. নিজের মুখে খুব সুন্দর একটা হাসি নিয়ে আসুন। Relax your face muscles. Absolutely relax your face muscles. নিজের মুখের মাসেলস গুলোকে রিল্যাক্স করে দিন। Absolutely relax. কোনো টেনশন রাখবেন না, আপনার ফেস মাসেলস, নেক মাসেলস এর মধ্যে কোনো টেনশন রাখবেন না। Absolutely relax your face muscles.
Now spread the smile on your chest. Chest muscles টাকে relax করে দিন। Chest muscles কে relax করে দিন। Chest muscles এ কোনো টেনশন রাখবেন না। স্ক্যান করুন, চেক করুন, কোনো মাসেলস এ যদি টেনশন থাকে সেটাকে রিল্যাক্স করে দিন। Now spread the smile on your abdomen. Abdomen muscles টাকে রিল্যাক্স করে দিন। There should be no tension on your abdomen muscles. Your abdomen muscles should be absolutely relaxed. There will be no tension. A beautiful, happy, smiley on your abdomen. Now on your buttocks, hip muscles. Your hip muscles should be absolutely relaxed. There will be no tension on your hip muscles. Give a beautiful smiley to your hip muscles. There should be no tension on your hip muscles. Majority tension accumulate on your hip. So absolutely relax your hip muscles. Now relax your thigh muscles. Scan your thigh muscles. Relax your thigh muscles. There should be no tension on your thigh. Relax your leg muscles. Absolutely relax. There will be no tension. With this relaxation pose, gradually we move to the practice of Yoganidra. In this meditation practice, you just need to listen to my voice. But you should not sleep. আপনি ঘুমিয়ে পড়বেন না। চোখ বন্ধ করে আমার কমেন্ট গুলো শুনতে থাকুন। And start a journey from muscular relaxation to emotional relaxation to mental relaxation. You should not move any body part. You should not sleep. ঘুমিয়ে পড়বেন না। Absolutely relax থেকে আমার কমেন্ট গুলো শুনতে থাকুন। চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন আপনি যেরকম সভা শুনে শুয়ে রয়েছেন সেই সভা শুনে শুয়ে থাকাটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন। আপনি ভিজুয়ালাইজ করুন আপনার ওপরে একটা মিরর আছে, আপনার সিলিং এ একটা মিরর আছে, সেই মিররে আপনি আপনার ফেসটাকে দেখছেন। Your eyes are closed. You have a beautiful smile on your face. Your palms up. Your whole body relax. আপনি আপনার সুন্দর ঘরে রিল্যাক্স হইতে শুয়ে রয়েছেন, এটাকে ফিল করার চেষ্টা করুন। With this relaxed attitude, আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা ঘরের বাইরে নিয়ে যান। Try to listen sound
আউটসাইড অফ দিস রুম, এই ঘরের বাইরে যে আওয়াজ হচ্ছে সে আওয়াজগুলো শোনার চেষ্টা করুন। টেক ইউর মাইন্ড আউটসাইড অফ দিস রুম, এই ঘরের বাইরে নিয়ে গিয়ে ঘরের বাইরে যে আওয়াজ হচ্ছে সে আওয়াজগুলো শোনার চেষ্টা করুন। whatever the sound you can hear, কোন একটা সাউন্ড না শুনে সব রকম সাউন্ড শোনার চেষ্টা করুন। whatever the sound you can hear. আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা ঘরের মধ্যে নিয়ে আসুন। এই ঘরের মধ্যে যে আওয়াজ হচ্ছে সে আওয়াজগুলো শোনার চেষ্টা করুন। ঘুমিয়ে পড়বেন না, আমার কমেন্ট গুলো শুনতে থাকুন। এবার একটা মনে মনে সংকল্প করুন। আপনি যদি আপনার কোনো বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ করতে চান, জীবনে কিছু অ্যাচিভ করতে চান, যেটা জীবনে আপনি পেতে চান, সেরকম একটা কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 3 বার মনে মনে বলুন। আপনি যদি ভালো থাকতে চান, আনন্দে থাকতে চান, তাহলে 3 বার মনে মনে বলুন, আমি এখন খুব ভালো আছি, আমি এখন খুব আনন্দে রয়েছি। এইভাবে আপনার যে কোনো একটা সংকল্প যেটা আপনি জীবনে করতে চান সেটা 3 বার মনে মনে বলুন। এবার আমি আপনার কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট বডি পার্টে রোট করব। ডান হাত, বাঁ হাত, ডান পা, বাঁ পা, ডিফারেন্ট বডি পার্টে কনসেন্ট্রেশনটা রোট হবে। আপনি কোনো ফিজিক্যাল মুভমেন্ট করবেন না, কোনো হাতের পায়ের আঙুলের কোনো মুভমেন্ট করবেন না। অ্যাবসলিউটলি স্ট্যাটিক, অ্যাবসলিউটলি স্টিল। ঘুমিয়ে পড়বেন না। আমি এই কমেন্ট গুলো একটু ফাস্ট করব। সব কমেন্ট যদি নাও বুঝতে পারেন কোনো অসুবিধা নেই। জাস্ট বি উইথ মি, আমার সঙ্গে থাকুন। আপনার কনসেন্ট্রেশনটা ডান হাতে বুড়ো আঙুলের উপর নিয়ে আসুন। আপনার কনসেন্ট্রেশনটা শিফট করে ডান হাতে বুড়ো আঙুলের উপর নিয়ে আসুন। নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গারের উপর নিয়ে যান। ডান হাতের রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্টের উপর আপনার কনসেন্ট্রেশনটা নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার ডান পায়ের হিপ জয়েন্টের উপর নিয়ে আসুন, আপনার নি জয়েন্টের উপর নিয়ে যান, আপনার অ্যাঙ্কেল জয়েন্টের উপর নিয়ে যান, ডান পায়ের বিগ টোর উপর কনসেন্ট্রেশন নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার পুরো ডান পায়ের উপর নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার বাঁ হাতের থামের উপর নিয়ে আসুন। নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার উপর নিয়ে যান। বাঁ হাতের রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্টের উপর নিয়ে আসুন। পুরো বাঁ হাতের উপর কনসেন্ট্রেশন নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার বাঁ পায়ের হিপ জয়েন্টের উপর নিয়ে আসুন, আপনার নি জয়েন্টের উপর নিয়ে আসুন, আপনার অ্যাঙ্কেল জয়েন্টের উপর নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার বাঁ পায়ের বিগ টো এর উপর নিয়ে আসুন। নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার উপর নিয়ে যান। পুরো বাঁ পায়ের উপর কনসেন্ট্রেশন নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার পুরো ডান হাতের উপর নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার পুরো বাঁ হাতের উপর নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার পুরো ডান পায়ের উপর নিয়ে যান। কনসেন্ট্রেশন আপনার পুরো বাঁ পায়ের উপর নিয়ে যান। কনসেন্ট্রেশন আবার আপনার ডান হাতের বুড়ো আঙুলের উপর নিয়ে আসুন। নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গারের উপর নিয়ে যান। ডান হাতের রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্টের উপর কনসেন্ট্রেশন নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার বাঁ হাতের
বুড়ো আঙুলের উপর নিয়ে আসুন, নেক্সট ফিঙ্গার, নেক্সট ফিঙ্গারের উপর নিয়ে যান, বা হাতের রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্টের উপর নিয়ে আসুন। ওভারঅল পুরো বা হাতের উপর কনসেন্ট্রেশন নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার নেভাল পয়েন্টে নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার চেস্টের মাঝখানে নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার ঠোঁটের মাঝখানে নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার নেজাল টিপের উপর নিয়ে আসুন, নাকের ডাওয়ার উপর নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার দুটো আইব্রোর মাঝখানে নিয়ে আসুন। কনসেন্ট্রেশন আপনার রাইট আইয়ের উপর শিফট করে নিয়ে যান। কনসেন্ট্রেশন আপনার লেফট আইয়ের উপর শিফট করে নিয়ে যান। কনসেন্ট্রেশন আপনার শরীরের ভেতরে নিয়ে আসুন। ভিজুয়ালাইজ ইউর ব্রেন অ্যাক্টিভিটি। কনসেন্ট্রেশন আপনার শরীরের ভেতরে নিয়ে আসুন। ভিজুয়ালাইজ ইউর ব্রেন অ্যাক্টিভিটি। কনসেন্ট্রেশন আপনার শরীরের ভেতরে নিয়ে আসুন। ভিজুয়ালাইজ ইউর থ্রোট। কনসেন্ট্রেশন আপনার শরীরের ভেতরে নিয়ে আসুন। ভিজুয়ালাইজ ইউর লাং। রাইট অ্যান্ড লেফট দুটো সাইডে দুটো লাং রয়েছে। ফিল যেখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেন আসছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে। ফিল ইউর লাং। Now feel your heart. Listen the sound of your heart. নিজের হার্টের সাউন্ডটা শুনতে চেষ্টা করুন। Tune your mind with the rhythm of your heart and try to listen the sound of your heart. নিজের হার্টের সাউন্ডটা শোনার চেষ্টা করুন। Now shift the concentration on your navel. Concentration নাভির উপর নিয়ে আসুন। Feel করুন when you are inhaling, your navel is going up. When you are exhaling, your navel is going down. Feel করুন যখন আপনি ইনহেল করছেন আপনার নাভি উপরে উঠছে, যখন এক্সহেল করছেন নাভি নিচে নামছে। Feel it. When you are inhaling, your navel is coming up. When you are exhaling, your navel is going down. Feel it. You are inhaling, your navel going up. You are exhaling, your navel going down. Now make a reverse count. আপনি দম নিলেন, নাভি উপরে উঠলো, কাউন্ট করুন 27। আপনি দম ছাড়লেন, নাভি নিচে নামলো, কাউন্ট করুন 27। আপনি দম নিলেন, নাভি উপরে উঠলো, কাউন্ট করুন 26।
আপনি দম ছাড়লেন, নাভি নিচে নামলো, কানকন 26। আপনি দম নিলেন, নাভি উপরে উঠলো, কানকন 25। আপনি দম ছাড়লেন, নাভি নিচে নামলো, কানকন 25। লাইক দিস ওয়ে রিভার্স কাউন্ট করতে করতে 27 থেকে 0 অব্দি আসুন। ইফ ইউ মিস এনি কাউন্ট, again start from 27. Feel your inhalation and exhalation breathe. আপনি দম নিচ্ছেন, দম ছাড়ছেন, সেটা ফিল করুন। আপনার দম নেয়া এবং দম ছাড়ার মাঝখানে একটা গ্যাপ আছে। ফিল ইট। Inhalation, there is a pause, and then exhalation. Feel it. Merge your inhalation with exhalation. Inhalation এর সাথে exhalation টাকে মার্চ করে দিন। And after exhalation, there is a pause. আপনি দম নিলেন, দম ছাড়ার সাথে মার্চ করলেন, দম ছাড়া শেষ হয়ে গেল, there is a pause. Feel it. Lengthen the pause.
Feel the heaviness of your body. ফিল করুন আপনার শরীর এত ভারী হয়ে গেছে আপনি আপনার হাত পা নাড়াতে পারছেন না। ফিল দ্য হেভিনেস। ফিল দ্য হেভিনেস অন ইয়োর রাইট হ্যান্ড। ফিল করুন আপনার ডান হাতটা এতটা হেভি হয়ে গেছে ডান হাতটা আপনি নাড়াতে পারছেন না। Is become static, is become still. Feel the heaviness on your left hand. ফিল করুন আপনার বাঁ হাতটা এতটা হেভি হয়ে গেছে আপনি বাঁ হাতটা মুভ করতে পারছেন না। Feel the heaviness throughout the body. Feel the lightness. Feel the lightness on your right hand. আপনার ডান হাতে লাইটনেস ফিল করুন অ্যাজ ইফ ডান হাতটা মেঝে থেকে উপরে উঠে আসছে এতটা হালকা হয়ে গেছে ডান হাতটা মেঝে থেকে উপরে উঠে আসছে ফিল দ্য লাইটনেস ফিল দ্য লাইটনেস অন ইউর লেফট হ্যান্ড ফিল করুন আপনার বাঁ হাতটা এত হালকা হয়ে যাচ্ছে বাঁ হাতটা মেঝে থেকে উপরে উঠে আসছে ফিল দ্য লাইটনেস অন ইউর রাইট লেগ ফিল করুন আপনার ডান পাটা হালকা হয়ে মেঝে থেকে উপরে উঠে আসছে feel the lightness on your left leg ফিল করুন বাঁ পাটা হালকা হয়ে উপরে উঠে আসছে and overall lightness আপনার পুরো শরীরটাই হালকা হয়ে মেঝে থেকে উপরে উঠে আসছে feel the lightness feel the pain feel the pain in your body আপনার শরীরে পেন ফিলিংটাকে অনুভব করুন আপনার যদি কোনো এক্সিস্টিং পেন থাকে সেটাকে ফিল করুন আর যদি পেন নাও থাকে ফিল দ্য পেন ইন ইয়োর বডি একদিন সত্যি আপনার সমস্ত শরীরে পেন হচ্ছে ফিল দ্য পেন ফিল দ্য রিল্যাক্সেশন ফিল করুন আপনার পুরো মাসেলসটা রিল্যাক্স আছে দেয়ার ইজ নো পেন দেয়ার ইজ নো পেন there is no pain absolute relax feel it
feel the sad moment of your life. আপনার জীবনের একটা দুঃখতম দিন, যে দিনে আপনি সব থেকে দুঃখ পেয়েছেন, আর স্যাড ইনসিডেন্ট, সেটাকে ভিজুয়ালাইজ করুন, সেটাকে ফিল করুন। নিজের ইমোশনটাকে ট্রিগার করুন। ফিল দ্য স্যাড মোমেন্ট অফ ইউর লাইফ। যদি চোখে জল চলে আসে, আসুক। ফিল ইট। ফিল দ্য স্যাড মোমেন্ট অফ ইউর লাইফ। Feel the happiest moment of your life. জীবনের সব থেকে আনন্দের দিনটাকে ফিল করুন। আপনার পুরো শরীরটাকে আনন্দে ভরিয়ে তুলুন। আপনার পুরো মনটাকে আনন্দে ভরিয়ে তুলুন। Feel the happiest moment of your life. নিজের মনের মধ্যে আনন্দ নিয়ে আসুন। নিজের শরীর দিয়ে, নিজের মন দিয়ে নিজের হ্যাপিয়েস্ট মোমেন্টটাকে রিয়ালাইজ করুন। ঘুমিয়ে পড়বেন না। আমরা যোগনিদ্রা প্র্যাকটিসের শেষের দিকে আমি কিছু ইমেজকে ভিজুয়ালাইজ করতে বলছি। এই ইমেজগুলোকে যদি সাকসেসফুলি ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল রিল্যাক্সেশন কমপ্লিট হলো। চোখ বন্ধ করে একটা ক্যান্ডেল লাইটকে ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজ আ ক্যান্ডেল লাইট। এমন করে ভিজুয়ালাইজ করুন যেন সত্যি আপনি চোখ বন্ধ করে একটা মোমবাতির শিখাকে দেখছেন, এবং সেই শিখার ফ্লেমটা অ্যাবসলিউটলি স্টেডি। শিখার ফ্লেমটা নড়ছে না। অ্যাবসলিউটলি একটা স্টেডি ফ্লেম আপনি দেখতে পাচ্ছেন। Absolutely steady. Visualize a Egyptian pyramid. আপনি মিশরে গেছেন, পিরামিডের সামনে দাঁড়িয়ে একটা পিরামিড দেখছেন। ভিজুয়ালাইজ দিস। আপনি সত্যি একটা পিরামিডের সামনে দাঁড়িয়ে পিরামিড দেখছেন। ভিজুয়ালাইজ দিস। আপনি সকালবেলা সমুদ্র সৈকতে হাঁটছেন। ভিজুয়ালাইজ দিস ইমেজ। আপনি
আপনার ভালোবাসার মানুষের সাথে সকালবেলা সমুদ্র সৈকতে হাঁটছেন। ভিজুয়ালাইজ দিস ইমেজ। প্র্যাকটিস শুরুর আগে যে রেজলিউশনটা নিয়েছিলেন, মনে মনে সেই রেজলিউশনটা আবার 3 বার বলুন। আস্তে আস্তে হাতের পায়ের আঙুলগুলো মুভ করতে থাকুন। নিজের হাতের পায়ের আঙুলগুলো আস্তে আস্তে মুভ করতে থাকুন। কনসেন্ট্রেশনটা নিজের ঘরের মধ্যে নিয়ে আসুন। Try to listen sound inside of this room. গ্রাজুয়ালি চোখ বন্ধ রেখে বাদিক থেকে টান করে উঠে বসুন। টার্ন ফ্রম ইউর লেফট। স্টিল চোখ বন্ধ রাখবেন। বাদিক থেকে আস্তে আস্তে টান করে উঠে বসুন। স্টিল ক্লোজ ইউর আইস। হাত নমস্কার মুদ্রায় রাখবেন। স্টিল ক্লোজ ইউর আইস। আমার সাথে শান্তি মন্ত্র পাঠ করবেন। টেক ডিপ ব্রিথ ইন। असतो मा सद्गमयं तमसो मा ज्योतिर्गमयं मृत्युर्मा अमृतं गमयम्। ओम शांति शांति शांति। Rub your palm. হাতে টেম্পারেচারটা রেজ হলে চোখের মধ্যে দিয়ে দিন। One time more. One time more. With a beautiful smile, খুব সুন্দর একটা হাসি নিয়ে এসে চোখ খুলে দিন। Your meditation is over. This is the open session. কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। Thank you for participation. Regarding procedure practice, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার নমস্কার। নমস্কার। গুড মর্নিং। মানে ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটাই প্রথমে বলবো কি ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। বাট স্যার জাস্ট কিছু হ্যাঁ মানে
অনেক চেষ্টা করেছি, মাঝখানে মনে হচ্ছিল কি ঘুম চলে আসবে, বাট অনেক চেষ্টা করে ওটাকে কাটিয়ে ফেলেছি। বাট স্যার এখানে জাস্ট একটা প্রশ্ন করব কি এখানে তো আপনি আমাদেরকে ওয়ার্ড গুলো দিচ্ছেন, সেই ওয়ার্ডের উপরে আমরা আমাদের কনসেন্ট্রেশনটাকে করছিলাম। মানে আপনি ওয়ার্ড দিয়ে যাচ্ছেন কি রিল্যাক্স করুন, কন্ট্রাক্ট করুন, ঘরে বাইরে যান, ঘরে বাইরে থেকে ভিতরে আসুন, সাউন্ডটাকে ফিল করুন। বাট স্যার এটা তো ওয়ার্কশপ প্রথম হয়েছে, বাট স্যার যখন আমরা এটাকে প্র্যাকটিস করব কি আমরা নিজে মানে নিজের সিগন্যালটা নিজের মাইন্ডকে দেবো? না, রেকর্ডিংটাকে শুনবেন। আচ্ছা। মানে বেসিক্যালি প্রসেসটা হচ্ছে আপনার খালি একটাই সেন্স অর্গান অ্যাক্টিভ থাকছে, দ্যাট ইজ যেটা শুনছেন অডিও, আর অন্য সেন্স অর্গান গ্র্যাজুয়ালি উইথড্র হচ্ছে। তো যদি নিজে আপনি নিজে কমেন্ট করতে থাকেন তাহলে সেটা উইথড্র হবে না, আপনি পুরোটা অ্যালার্ট থেকে গেলেন, কনসিয়াস মাইন্ডটা সাবকনসিয়াস মাইন্ডে ট্রাভেল করবে না। সো ইউ নিড এ মিডিয়াম যেখান থেকে আপনি কমেন্টটা শুনছেন। অ্যান্ড এই কমেন্টস গুলোরও কিছু ভ্যারিয়েশন রয়েছে, স্পিডের ভ্যারিয়েশন রয়েছে, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার ভ্যারিয়েশনস রয়েছে। সো এক্সপার্ট কমেন্ট্রি সেটা আপনাকে শুনতে হবে। ইটস নট দ্যাট যে ইউ পার্সোনালি ভিজুয়ালাইজ আর নিজে নিজেই করতে শুরু করলেন, নিজের মনকে বলতে শুরু করলেন, তাহলে আপনি রিল্যাক্স স্টেটে পৌঁছাবেন না। এটা ইন বিটুইন একটা সাবকনসিয়াস এন্ড আনকনসিয়াস মাইন্ডের মাঝখানে সিচুয়েশন, যেখানে আলফা ওয়েভ প্রিডমিনেট থাকছে, আপনি ডেল্টা ওয়েভ মানে অ্যাবসলিউট রেস্টে চলে যাচ্ছেন, যেটা ডাক্তারবাবু বলছিলেন REM স্লিপের কথা। তো সেখানেও চলে যাচ্ছেন, বাট আপনি অ্যাওয়ার আছেন, আপনি কনসিয়াস আছেন। দিস ইজ দ্য মেইন থিং। তো কনসিয়াস ওয়েতে আমরা রিল্যাক্স হচ্ছি। আমরা ভাবি যে ধরুন রিল্যাক্সেশন বলতে কি বোঝায়, আমরা কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলে একটা ভালো ডেস্টিনেশনে যাই, একটা ভালো কফি খাই, একটা খবরের কাগজ পড়ি, তো আমরা ভাবি আমরা ওটা রিল্যাক্স হয়ে গেলাম। কিন্তু সত্যি কি তাই? আমার যদি মেন্টাল টেনশনটা থাকে, আমাদের হয়তো কিছুটা সেন্সরি অর্গানের রিল্যাক্সেশন হয়, কিন্তু আমার ইমোশনাল টেনশন আর মেন্টাল টেনশন কিন্তু রিল্যাক্স হয় না, আনলেস এন্ড আনটিল দ্য কজ যার জন্য আমার টেনশন হচ্ছে। তো যোগনিদ্রা ইজ আ প্রসেস যেখানে আমরা ইমোশনাল এবং মেন্টাল টেনশন, মাসকুলার টেনশনের পরেও সেটাকেও রিল্যাক্স করি। আমি যখন অপোজিট ফিলিং এর কথা বলছি, হেভি, লাইট, এগুলো ব্রেনের ডিফারেন্ট ফিলিং গুলোকে অ্যাক্টিভেট করছে। সবসময় ফিলিং গুলো অপোজিট ওয়েতে থাকে, হ্যাপিনেসের সাথে স্যাডনেস থাকে, হেভির সাথে লাইট থাকে। তো এই সেনসেশন গুলোর একটা ব্যালেন্স দরকার। আমি ইমোশনালি ইমব্যালেন্স মানে এই সেনসেশন গুলো আমার ইমব্যালেন্স হয়েছে। তো এই সাবকনসিয়াস আনকনসিয়াস এর মাইন্ডের মাঝখানে গিয়ে এটার যখন আমরা ব্যালেন্স তৈরি করছি, আমার ইমোশনাল স্টেবিলিটি বাড়ছে। ইমোশনাল স্টেবিলিটি বাড়ছে মানে আমি সিম্প্যাথেটিক রিঅ্যাকশন, যেটা মানে ধরুন আমরা এখানে সবাই আজকে আলোচনা করছি, হঠাৎ আপনার একটা খুব এমার্জেন্সি ফোন চলে এলো এবং যেটা আপনি শুনলেন সেটা আপনার জন্য ফেভারেবল না। ফার্স্ট সিম্পটম কি হবে? হার্ট রেট বাড়বে, পালস রেট বাড়বে, অ্যাংজাইটি তৈরি হবে। এটা হচ্ছে সিম্প্যাথেটিক সিনড্রোম। তো এরকম তো আমাদের কন্টিনিউয়াস ওয়েতে হয়েছে, কর্পোরেট ওয়ার্ল্ডে কিংবা আমাদের ব্যক্তিগত জীবনে কন্টিনিউয়াস ওয়েতে হয়েছে। এরকম অ্যাকুমুলেটেড এই যে সিম্প্যাথেটিক সিম্পটম গুলো হচ্ছে, ইমোশনাল স্ট্রেস গুলো থাকছে, এই স্ট্রেস গুলো কি করে আমরা ওয়াশ আউট করব? ঘুমেও কি এই স্ট্রেস গুলো কমপ্লিট ওয়াশ আউট সম্ভব? যোগনিদ্রায় সম্ভব। এই যখন আমরা ওই অপোজিট ফিলিংস টাকে আমরা ইনকর্পোরেট করব যোগনিদ্রার মাধ্যমে, এটা একটা বেসিক লেভেল। আরো অ্যাডভান্স লেভেলে আরো কিছু টেকনিকের মাধ্যমে যদি আমরা করতে পারি, এই ইমোশনাল স্টেবিলিটিটাকে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে ইমোশনাল টেনশনটাকে আমরা রিলিজ করতে পারবো, এবং এই ইমোশনাল টেনশনটাই কন্টিনিউয়াস চললে মেন্টাল টেনশনে পরিণত হয়। তখন কিছু না ঘটলেও মনে হবে আমার ফোন আসছে, আমার হার্ট রেট বাড়তে শুরু করে দিচ্ছে, পালস রেট বাড়তে শুরু করে দিচ্ছে। সো ইটস বিকাম আ প্যানিক। তো প্যানিক অ্যাটাক হতে শুরু করে দিচ্ছে। তো মেন্টাল টেনশনের জন্য হচ্ছে ভিজুয়ালাইজেশন। এই যে আপনাকে আমি বলছি যে চোখ বন্ধ করে মোমবাতি দেখুন, চোখ বন্ধ করে মিশরের পিরামিড দেখুন। বেসিক্যালি এইসব ভিজুয়ালাইজেশনের সাথে মানে আমরা আমাদের মেমোরিটাকে স্টোর করি উইথ আ ইমেজ। তো এই একদম ডিপ সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে গিয়ে আমরা ডিফারেন্ট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে
এই সংস্কারটাকে, এই যে লেটেন্ট আমাদের যে মনের মধ্যে ইমপ্রেশনস রয়েছে সেইগুলোকে নিউট্রালাইজ করার চেষ্টা করি। সো ইন এ ওয়ে মাস্কুলার রিল্যাক্সেশন, প্রথম দুটো ফেজ ফর মাস্কুলার রিল্যাক্সেশন, আপনি সবাসনে শুয়ে রয়েছেন, আপনার হাত পা নড়ছে না, তো আপনার যে মাসেলস ইমপিজ কন্ট্রাক্ট করছে না, অটোমেটিক্যালি আপনি রিল্যাক্সে চলে যাচ্ছেন, মাস্কুলার রিল্যাক্সেশন হচ্ছে। তারপর যখন আমি রোটেশন অফ অ্যাওয়ারনেস করছি, যে নার্ভস গুলো মাসেলস ফাইবারকে রিল্যাক্স করে, সেই নার্ভস গুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তার ফলে একটা সুন্দর মাসেল রিল্যাক্সেশন আসছে। তো স্টেপ ওয়াইজ মাসেলস টু ইমোশন টু মাইন্ড রিল্যাক্স হচ্ছে। ইটস এ টেকনিক থ্রু আউট। তো এইটা একটা কমেন্ট্রির মাধ্যমে আপনাকে অ্যাডহার করতে হবে, আপনি নিজে করতে পারবেন না। এন্ড ইটস এ স্কিল যে পরপর স্টেজ ওয়াইজ বুঝে কমেন্ট্রিটা করে আপনাকে স্টেজ ওয়াইজ রিল্যাক্সেশন করানো হচ্ছে। স্যার, যে আপনি আমাদেরকে এই ওয়ার্কশপে করাচ্ছিলেন, কি মানে আমরা অনেক সময় শুনেছি কি মানে যে আপনি বললেন এখন কি মানে যে কোনো থট যদি আমাদের মাইন্ডে আসে সেরকম আমাদের বডিতে একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়েছে, আমাদের মাসল সেল সব উপরে এফেক্ট করে। তো এই যে যোগ নিদ্রার মধ্যে যে আপনি আমাদেরকে বলছেন কি ভিজুয়ালাইজ ইউর স্যাডেস্ট মুভমেন্ট অফ ইউর লাইফ, তো তখন মানে ডেফিনেটলি যখন ওই ভিজুয়ালাইজেশনটা আমরা করছি, ডেফিনেটলি আমাদের কিছু একটা সেরকম ভাইব্রেশন আসছে, সেরকম আমাদের বডিতে কিছু মানে এক্সটেনশন চাই কন্ট্রাকশনস হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনি বলছেন কি ভিজুয়ালাইজ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ ইউর লাইফ। তো মানে এটা কি মানে ইটস সামথিং সায়েন্স লাইক দ্যাট, কি মানে একটা ঝাল খাওয়ার পরে যখন আমি একটা মিষ্টি খেলে আমার খুব ভালো লাগে, তো এটা কি মানে এরকমই কি একটা স্যাডেস্ট মুভমেন্ট থেকে যদি হ্যাপিয়েস্ট মুভমেন্ট ফিরি, তখন মানে সেরকম আমাদের মাসলস উপরে চাই বডি উপরে একটা এফেক্ট আছে? না, দেখুন বিনোদবাবু, যদি আপনি আপনার ইচ্ছেতে দুঃখ ফিল করতে পারেন, আপনার ইচ্ছেতে আপনি সুখ ফিল করতে পারেন, জীবনে আপনার আর কিছু দরকার আছে? ডেফিনেটলি দরকার আছে। যদি আপনি সবসময় আপনার সুখটা নিজের মতো করে ফিল করে নিতে পারেন, আন্ডার এনি সার্কামস্টান্সেস, আফটার অল ফিনান্সিয়াল ক্রাইসিস, আফটার অল সোশ্যাল ক্রাইসিস, আফটার অল হিউমিলিয়েশন, এক সেকেন্ডে বলবেন আপনি সুখী আছেন। আর আপনি যদি সুখী হতে পারেন, তাহলে কি আপনার জীবনে কিছু দরকার আছে? তো এটা সেই পাওয়ারটা, এটা সেই মেন্টাল পাওয়ারটা যেটা আমাদের ওই কোশ্চেন গুলোকে অ্যাক্টিভ করবে, সো দ্যাট যে আমি আমার ইচ্ছে মতো এই ইমোশনটাকে কন্ট্রোল করব, রাদার দ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড উইল কন্ট্রোল মাই ইমোশন। এখানটায় একটা মানে এটা বোঝার জন্য একটু যৌগিক ফিলোসফিতে আমাদেরকে ডিপ করতে হবে। সেটা হচ্ছে হু আই অ্যাম, আমি কে। বিনোদ বাবু, আপনি কে? স্যার যদি সিম্পলটা যদি জগি আপনি বললেন নাকি মানে আমি বলি কি আমি জাস্ট একটা হিউম্যান বিং। Human being. So you are a physical body. So and in a physical body you have also a mind. Yes. So Binod ji, you are body or mind? What you are? So abhi sir is jagah pe I am a mind. So you are not body. I am not body. My So, mind is controlling my body, so mind is top of the body. so which is predominant? Your body is predominant or your mind is predominant? The mind is predominant. Mind is predominant. On according to philosophy, যা চেঞ্জ হয় সেটা অরিজিনাল না। ফিলোসফিতে বলে অরিজিনাল সেটা যার কোনো চেঞ্জ নেই। সো ইয়োর মাইন্ড, যেটা আপনি বলছেন, ইউ আইডেন্টিফাই ইয়োরসেলফ উইথ ইয়োর মাইন্ড। 5 বছরে যা ছিল, 10 বছরে যা ছিল, এখন যা আছে, কামিং 10 বছরে তাই থাকবে? No. তাহলে মাইন্ড হ্যাজ এ নেচার যেটা চেঞ্জ হয়, তাই তো? 100%. বডিরও তাহলে একটা নেচার আছে যেটা সবসময় চেঞ্জ হয়।
হ্যাঁ। তাহলে আমি ফিলোসফির যদি লজিকে যাই, তাহলে ইউ আর নট দ্য মাইন্ড, ইউ আর নট দ্য বডি। বডিটা অরিজিনাল না, আপনার মাইন্ডটা অরিজিনাল না। কি মুশকিলের ব্যাপার। দেন হু ইউ আর, হু উই। সো উই আর আ এনার্জি, উই আর দ্য কনসাসনেস। আবার মাইন্ড চেঞ্জেস, আবার বডি চেঞ্জেস। আমরা কন্টিনিউয়াস পড়ে থাকি আমাদের মাইন্ড ফিলিং এর জন্য, আমাদের বডি ফিলিং এর জন্য, যেটার কোনো চেঞ্জ হয়ে যাবে। আজকে যেটার জন্য ঝাঁপাচ্ছি, যেটা অ্যাচিভ করবো ভাবছি, সেটা কিছুদিন পর তার প্রসপেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে। বাট আওয়ার অ্যাওয়ারনেস দ্যাট উইল রিমেন। তো এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখবেন যে ইমোশনাল ফিলিংসটাকে কন্ট্রোল করা থেকে শুরু করে সব জিনিসটা একটা স্ট্রিম লাইনে চলে এসছে। তো উই আর নট দ্য বডি, উই আর নট দ্য মাইন্ড, উই আর দ্য অ্যাওয়ারনেস। যোগা অবিদ্যা, মানে আমরা যখনই আমাদের শরীর এবং মনের সাথে নিজেদেরকে রিলেট করি, দ্যাটস কল অবিদ্যা। And Vidya is knowledge is you know you are not the body, you know you are not the mind, you are the awareness. Whole yogic process is designed to know this simple thing. And যত সোজাই কথাটা বলা যে আমরা রিলেট করছি না শরীরের সাথে, আমরা রিলেট করছি না মনের সাথে, তত করা এটা কঠিন। তো পতঞ্জলি পঞ্চ ক্লেশার কথা বলেছেন, অবিদ্যা, অস্মিতা, রাগা, দেশা, অভিনিবেশ। তো আমাদের কষ্টের এই 5টা মূল কারণ। তো প্রথম কারণই হচ্ছে অবিদ্যা। অবিদ্যার প্রথম জিনিস হচ্ছে রিলেট উইথ বডি অ্যান্ড মাইন্ড, এটাই হচ্ছে অবিদ্যা। দেন অভিনিবেশ হচ্ছে অহংকার, রাগা হচ্ছে ডিজায়ারনেস ফর সামথিং, দেশা হচ্ছে কারুকে হিংসে করা, and অভিনিবেশ ইজ দ্য ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। তো এই 5টাই হচ্ছে আমাদের কষ্টের মূল কারণ। আর এই 5টার মধ্যে অবিদ্যা হচ্ছে মূল কারণ। অবিদ্যা থেকে আর অন্যগুলো তৈরি হয়। তো এই নলেজটা যখন আমরা অ্যাডহেয়ার করতে শুরু করব যে উই আর নট দ্য বডি, উই আর নট দ্য মাইন্ড, আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমরা এগোবো। তো দেয়ার আর লট অফ প্রসেস, যোগার বহু প্রসেস আছে, ধ্যান যোগা, ভক্তি যোগা, রাজ যোগা, আপনি আসন করতে পারেন, আপনি প্রাণায়াম করতে পারেন, বাট দিস ইজ দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে। আপনাকে কিছু না করে ইজিলি আপনি একটা মেডিটেটিভ স্টেটে পৌঁছাতে পারছেন, আপনার ইমোশনাল গুলোকে ব্যালেন্স করতে পারছেন। এবার তার সাথে আপনি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে একটু আসন প্রাণায়ামে জার্নি শুরু করবেন, আপনি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে একটা স্টেট অফ ইকুইলিব্রিয়ামের দিকে যাবেন। ডেফিনেশন অফ যোগা ইজ চিত্ত বৃত্তি নিরোধায়া। চিত্ত মানে মন, বৃত্তি মানে মনের ফ্ল্যাকচুয়েশন। যেটা আপনি বললেন যে আপস এন্ড ডাউনস, এই আপস এন্ড ডাউনসটা যদি না হয়, আন্ডার এনি সার্কামস্টান্সেস যদি গ্রাফটা ফ্ল্যাট থাকে, তো উই আর প্র্যাকটিসিং যোগা। থ্যাংক ইউ স্যার। এন্ড স্যার জাস্ট ওয়ান মোর, জাস্ট এটা আমার এই কথা বলতে বলতে কিউরিসিটি আসলো কি, মানে এই যে আজকে ওয়ার্ল্ডে একটা আমরা বলি মানে শুনছি স্যার টেলোপ্যাথি সায়েন্স। সো এই টেলোপ্যাথি সায়েন্সটা কি মানে এখান থেকে, আমার মনে হচ্ছে কি এখান থেকে এক্সট্রাক্ট হয়েছে, বাট আই ডোন্ট নো আই এম রাইট অর রং, বাট জাস্ট আমি একটু জানতে চাইছি। দেখুন, যোগ নিদ্রাটা হচ্ছে ইন বিটুইন সাবকনসিয়াস এন্ড আনকনসিয়াস। আর যেটা আপনি বলছেন হিপনোটিজিং, তো সেইটা হচ্ছে আনকনসিয়াসের মধ্যে কমেন্ট করে করানো। সেইখানটা আমরা কিছু শিখি না, অটোমেটিক্যালি অন্য যে বলছে সেটা করছি। তো সেখান থেকে আমরা কিছু লার্ন করতে পারি না, কিন্তু এখান থেকে আপনি লার্ন করতে পারবেন। ডকুমেন্টেড রয়েছে, এখন 8-10টা ভাষা শিখেছে থ্রু দ্য যোগনিদ্রা। বিহেভিয়ারাল চেঞ্জেস এসছে, মানে ডাক্তারবাবু বলছিলেন না, এই ঘুম থেকে ওঠার পরের ফেজটা খুব আইডিয়াল। তো ওই যে রেলিং স্লিপের জায়গাটা থাকছে, যোগনিদ্রা কখন প্র্যাকটিস করবেন? ঠিক ঘুম থেকে ওঠার পরেই যদি প্র্যাকটিস করতে পারেন, সব থেকে আইডিয়াল। তো ওই ফেজটাতে লাইন করা। ডাক্তারবাবু কি বলেন, ঘুমটা যদি ভালো হয় আপনার ক্রিয়েটিভিটি বাড়বে।
যোগনিদ্রাটা যদি ওই ক্রিয়েটিভ মোমেন্টটাকে যদি আমরা যে বলছি যে আপনি আপনার রিজলিউশনটা বলুন, জীবনে যেটা করতে চাইছেন সেটাকে বলুন, ওই মোমেন্টে যদি আপনি বলতে পারেন তাহলে আপনার ক্রিয়েটিভিটি ইনক্রিজ করবেই। ওই মোমেন্টটাকে ধরাটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা কি প্র্যাকটিসের সময় সাবকনসিয়াস মাইন্ডে ডিপ করার সময় আপনাকে বলছি রিজলিউশন করুন, আবার সাবকনসিয়াস মাইন্ড থেকে বেরোবার সময় বলছি একটা রিজলিউশন করুন। এই যে দুটো রিজলিউশন হচ্ছে, এটা সাবকনসিয়াস মাইন্ডকে ফ্রেম করছে। আচ্ছা বলুন তো, তাজমহল কতবার বানানো হয়েছে? একবার বানানো হয়েছে স্যার। দুবার। একবার, দুবার। একবার সাবকনসিয়াস মাইন্ডে বানানো হয়েছে, ট্রু। তারপর সেটা ফিজিক্যালি এক্সিকিউট হয়েছে, তাই তো? ট্রু স্যার, ট্রু স্যার, ভেরি ট্রু। এটা তাহলে দুবার হলো। আমরা সবকিছুই দুবার করে করি, একবার সাবকনসিয়াসে ভাবি আর একবার করি। আপনি যে এটা করছেন, আপনি আগে ভেবেছেন এটা আমার ভাল লাগবে, করলে ভালো হবে, তারপর করছেন। তো এই যে সাবকনসিয়াস মাইন্ড, এটা 90% আমরা এটা থেকে গুরুত্ব দিই না। তো 90% অফ আওয়ার মাইন্ড, আমি বলছি রোজ শোয়ার সময় বলুন যে আমি হ্যাপিয়েস্ট পারসন, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি। এটা বলতে বলতে আপনি শুন, আপনার পৃথিবীর আর কিচ্ছু করতে হবে না। দেখবেন যখন উঠবেন, ইউ রেডিয়েট দিস হ্যাপিনেস উইথ ইউ। দ্যাটস ট্রু স্যার, দ্যাটস ট্রু। তো আমার ডিপ্রেশন মানে কি? আমি ভাবছি বাজে আছি। সেটাই যখন আমি ভাবতে শুরু করছি আমি ভালো আছি, আরে কোন ব্যাটা আটকাবে রে আমি বাজে আছি? সেটা তোর ব্যাংক ব্যালেন্স আটকাবে না। যান না দক্ষিণেশ্বরে গিয়ে দেখুন না, যারা বাইরে শুয়ে কি সুন্দর হাসছে। দে পারসিভ যে এরা ভালো আছে, যারা বাইরে বসে রয়েছে, যারা ভিক্ষে নিচ্ছে, দে হ্যাভ এ সো বিউটিফুল স্মাইল। সবার না, কারুর কারুর দেখবেন কত সুন্দর স্মাইল রয়েছে। দে পারসিভ তারা ভালো আছে। তাদের ভালো থাকাটা আপনি আটকাবেন কোথা থেকে? and with everything সব সময় ফিয়ার অফ লুজিং, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ লুজিং আমরা বাজে রয়েছি। এই বাজে টাকাটা আটকাবে কে? এই বাজে টাকাটা তো ফার্দার অ্যাকুমুলেশন অফ ওয়েলথ আটকাতে পারবে না, ফার্দার অ্যাকুমুলেশন অফ সোশ্যাল স্ট্যাটাস আটকাতে পারবে না। এই বাজে টাকাটা আটকাতে পারবে আমরা, আর আটকাতে পারবে আমার ভালো থাকার ইচ্ছে কিংবা আমার হ্যাপিনেস। সাইকোলজির ভাষায় এটাকে বলে অটো সাজেশন। তো এই অটো সাজেশনটা যদি আমরা নিজেকে না দিই, আমি বলি এটাকে হচ্ছে চেক ইওর হ্যাপিনেস অ্যাকাউন্ট। রেগুলার শুতে যাওয়ার আগে আপনি আপনার পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড দিয়ে আপনার মনে ঢুকুন, ঢুকে চেক করুন সারাদিন আপনি আনন্দে ছিলেন কিনা। চেক ইট, যে whether you are happy or not. If you are happy throughout the day, your day is success. এবং সেই চেক লিস্টে যদি দেখেন যে আপনি আনহ্যাপি আছেন, তাহলে আপনি স্ক্রুটনি করে দেখুন which make you unhappy. Delete it from your life. Gradually your happiness will increase. হ্যাপিনেসটাকে রিলেট করবেন না এক্সটার্নাল ম্যাটারের সাথে, তাহলে then your happiness will fluctuate with the external matter, they fluctuate. and সেটাই আমরা এখানে লার্ন করছি। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আমি আরেকটা থ্যাংক ইউ দেবো গৌতম দাকে, মানে যে এই রকম কোর্স একটা ডিজাইন করলেন গৌতম দা, যেখানে আমরা পার্টিসিপেট হচ্ছি। আর মানে ডেফিনেটলি একটা ইন্ডিয়ান কি বলবো, মানে ইন্ডিয়ান সংস্কৃতিটাকে আমরা জানতে পাচ্ছি এখান থেকে। কোর্সটা আমাদের ডিজাইন করা নয়, কোর্সটা ছিলই। এটা বিহার স্কুল অফ যোগার যিনি ফাউন্ডার ছিলেন। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জগন্নাথ শুনতে পাচ্ছি। দাদা একটা প্রশ্ন, এটি মানে অ্যাকচুয়ালি আফটার দিস যোগা দিস ইজ দ্য সেকেন্ড ভেরি ফ্যান্টাস্টিক ফিলিং মাচ রিল্যাক্সড। অ্যাকচুয়ালি অনেক সময় আমরা দেখবেন যে যখন অনেক সময় রাত্রে আমরা যখন ওভার এক্সাইটমেন্ট হই বা আমাদের রেস্টোরেটিভ যে স্লিপটা মোর দ্যান 6 আওয়ার্স ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা যদি চেঞ্জ অফ প্লেস অফ স্লিপ অথবা যদি ওভার এক্সাইটমেন্ট, তখন আমাদের আবার দেখি ওই এনজয়মেন্ট, ডিউ টু এনজয়মেন্ট অনেক সময় আমাদের স্লিপ আসে না। at that moment আমরা যদি এই যোগা নিদ্রাটাকে আমরা যদি সেই সময় করলে কি rather than medication it will be better? হ্যাঁ যোগনিদ্রা করতে পারেন, কিন্তু মানে যেটা হবে যোগনিদ্রা প্র্যাকটিসের পর ওভার এক্সাইটমেন্ট আপনার থাকবে না জীবনে। তো সেইটা হলে তাহলে ওইটা ব্যালেন্স থাকবে আর কি।
যেটা বলছিলাম যে আমাদের যে ক্লেশার মধ্যে রাগা, মানে আপনার খুব একটা অ্যাচিভমেন্ট হলো, খুব আনন্দ হলো, সেখান থেকে ওভার এক্সাইটমেন্ট হলো, অ্যান্ড দ্যাট অলসো আ ক্লেশা, সেটা আপনাকে ঘুমোতে দিচ্ছে না। তো Exactly. ওভার এক্সাইটমেন্ট কোনো সময় ঠিক না, মানে আন্ডার এনি সার্কামস্ট্যান্স। সেজন্য আমি অনেক সাকসেসফুল লোকদের দেখবেন, দে অ্যাচিভড অ্যান্ড দে বিকেম নর্মাল, নো এক্সপ্রেশন, তো অ্যাবসলিউটলি নর্মাল। তো সেইটা হলেই মনে হয় অনেক অ্যাচিভমেন্ট করা যায়। যে একটা অ্যাচিভ করলো নিয়ে মানে হাত নাতে থাকলো, এই করতে গেলো, এই করছে সেই করছে, অনেক কিছু করছে, হয়তো মানে সেটা বেশি দিন স্টে থাকে না। মানে আমি এরকম দেখেছি, পিট স্যাম্প্রাস যেদিনকে লাস্ট ওনার ম্যাচ খেললেন, তো ম্যাচ খেলার পর উনি ইমোশনাল হয়ে গেছিলেন। তো পিট স্যাম্প্রাসে কোনোদিনই যত গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কোনো এক্সপ্রেশন থাকতো না। তো উনি প্রেস কনফারেন্সে বললেন যে সরি, আমি আজকে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, এটা আমার হওয়া উচিত হয়নি। মানে কি স্ট্রংলি ওরা নিজেদের মেনটেন করে যাতে ইমোশনটাকে নিজেদের মধ্যে রাখার জন্য। তো সেইটাই আমাদের প্র্যাকটিস করতে হবে। যোগনিদ্রা ইজ অল অ্যাবাউট, আমি এমন করে যোগনিদ্রাটা প্র্যাকটিস করে নেব যদি আমার ওভার এক্সাইটমেন্ট আসবেই না। এবার যদি আসে ওভার এক্সাইটমেন্ট, অন্য সব রকম প্র্যাকটিসের থেকে যোগনিদ্রা ইজ মোর আইডিয়াল, যেটা আপনাকে নর্মাল করবে, হুইচ ইউ সে রাইট। আপনি কোনো অন্তর্মৌনা করছেন, কিংবা অন্য মেডিটেশন করছেন, কিংবা প্রাণায়াম করছেন, কিংবা অন্য যোগাসন প্র্যাকটিস করছেন, এইসব ফর্মের থেকে যোগনিদ্রা মাচ ইজিয়ার ওয়েতে আপনাকে কাম ডাউন করবে, হুইচ ইজ ট্রু। Exactly. শুভদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গৌতম দা, এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, ফ্যান্টাস্টিক। ডাক্তারবাবুর কথা খুব ভালো লাগলো। তো আমরা আজকে অনেক কিছু আবার প্র্যাকটিস করলাম, আমরা পরপর দুটো সেশন আমরা অ্যাটেন্ড করলাম, এবং আমরা এই যে যোগনিদ্রার যে ডায়নামিক্স আছে সেটা বুঝলাম যে এটা কিন্তু কমান্ড লাগবেই আমাদের। অর্থাৎ আমরা নিজের থেকে আমরা কখনোই এটা করব না, আমাদের একটা অডিও বা একটা কমান্ডিং হেল্প, যেটা শুভদা বললেন, সেটা আমাদের করতেই হবে। তো আপনারা এটা প্র্যাকটিস করুন। এটা তো একদিনের ব্যাপার নয়, ওয়ান ডে ম্যাচ নয় বা টেস্ট ম্যাচও নয়, এটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ আমাদের এক্সারসাইজ করতে হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আমরা আজকের ভিডিওটা যেমন আমরা আগের দিন শেয়ার করে দিয়েছিলাম সেভাবেই শেয়ার করব। যদি কোনো টেক্সট, অ্যাডিশনাল টেক্সটের প্রয়োজন হয়, যেটা রাজর্ষি নিয়োগী বললেন, সেই টেক্সটটুকু আমি শেয়ার করার চেষ্টা করব। যদি কারো কোনো সমস্যা হয়, আপনারা আমাদের গ্রুপে, আমাদের যে যোগনিদ্রা গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা আপনাদের সমস্যার কথা বলতে পারেন। আমরা শুভদার কাছ থেকে জেনে আমরা আপনাদের সমস্যা দূর করার চেষ্টা করব। আর দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে যোগ এবং প্রাণায়াম এবং আমাদের যে মণিমুক্ত গুলো আছে সেগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কৈবল্য যোগ ফাউন্ডেশন তৈরি হয়েছে। কৈবল্য যোগ ফাউন্ডেশনে একটা 1 বছরের কোর্সও করানো হয়, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি। এছাড়া আরো ছোট ছোট কোর্স আমরা করব। শুভদার আমাদের সঙ্গে থাকবেন বলেছেন, নাটক, অন্তর্মন, এছাড়া আরো অনেক কিছু প্ল্যানিং এর মধ্যে আছে, সেগুলো আমরা জানাতে থাকবো আপনাদের। আপনারা যোগনিদ্রা প্র্যাকটিস করুন, যেগুলো আজকে শিখলেন। কোনো সমস্যা হলে আবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। ভিডিও এবং যদি কোনো টেক্সটের প্রয়োজন হয় সেটা আমরা শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার। Thank you. থ্যাংক ইউ।